প্রিয় দর্শকবৃন্দ, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকের এই লাইভ পডকাস্টে। আজ আমরা কথা বলবো বাংলাদেশের বর্তমান রাজনৈতিক অস্থিরতা নিয়ে। বিশেষ করে এই যে 12 তারিখ, কালকের দিনের পরে এই 12 তারিখের কথিত নির্বাচনকে কেন্দ্র করে যে অনিশ্চয়তা ও প্রশ্ন তৈরি হয়েছে তা নিয়ে আজকের এই আলোচনা। আমরা জানতে চাইব এই নির্বাচন কতটা গ্রহণযোগ্য, এই প্রক্রিয়ায় আওয়ামী লীগের অনুপস্থিতি কতটা যৌক্তিক এবং এর প্রভাব রাষ্ট্র, সমাজ ও সাধারণ মানুষের উপরে কিভাবে পড়ছে। রাজনীতি শুধু ক্ষমতার হিসেব নয়, এর সঙ্গে জড়িয়ে থাকে মানুষের অধিকার, নিরাপত্তা এবং ভবিষ্যৎ। এই সময়ে সমাজকে সচেতন করার জন্য যে কণ্ঠগুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে, তার মধ্যে অভিনেতারা রয়েছেন শীর্ষে। আজকের আলোচনায় আমাদের সঙ্গে আছেন একজন মানুষ যিনি অভিনয়ের পাশাপাশি সামাজিক ও রাজনৈতিক প্রশ্নে নিজের অবস্থান প্রকাশ করতে কখনো দ্বিধা করেননি। দর্শকবৃন্দ, আজকে আমাদের অতিথি অভিনেতা স্বাধীন খসরু। স্বাধীন খসরু ভাই, আপনাকে স্বাগত জানাই, কৃতজ্ঞতা জানবেন আমাদেরকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ আপনাকে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আর যারা আমাদের দেখছেন, পরে যারা দেখবেন, সবাইকে শুভেচ্ছা। জি, আমাদের প্রিয় স্বাধীন খসরু ভাই মঞ্চনাটক, টেলিভিশন ও চলচ্চিত্রে দীর্ঘদিন ধরে কাজ করেছেন এবং শক্ত চরিত্রে অভিনয়ের জন্য প্রশংসিত ও সম্মানিত হয়েছেন। স্বাধীন খসরু ভাইয়ের কাছ থেকে আজকে জানতে চাইবো যে 12 তারিখের এই কথিত নির্বাচন নিয়ে হওয়া রাজনৈতিক বাস্তবতা, আওয়ামী লীগের অনুপস্থিতির যৌক্তিকতা এবং এই পরিস্থিতিতে সাধারণ মানুষের সামনে কি দায় বা করণীয় রয়েছে সেই বিষয়গুলো। প্রথমেই আমি আপনার কাছে এই বিষয় দিয়ে শুরু করতে চাই যে ডক্টর মোহাম্মদ ইউনূস, প্রফেসর মোহাম্মদ ইউনূস, লোকটাকে কেউ থামাও, অনেক বিশেষণ তার নামের পেছনে। তো তিনি যে চলে যাবেন এমন একটা আবহ তৈরি হয়েছে। যদি কালকে বা পরশু কোনো ঝামেলা তৈরি না হয়, প্রতিনিয়ত তারা চেষ্টা করছে কোনো একটা গন্ডগোল পাকিয়ে নির্বাচন বানচাল করার, বা এই যেটাই তারা পাতিয়েছে তাদের এই পাতানো খেলার সমাপ্তি ঘটাতে তারা চায়, কারণ চেয়ার ছাড়তে চায় না, এটা আমাদের কাছে স্পষ্ট। আপনি কি দেখছেন, আওয়ামী লীগ ছাড়া এই নির্বাচন যদি কোনোভাবে হয়ও, তাহলে এটা কতদিন টিকতে পারে? এইটা প্রথমে আমি বলবো, যেটা যৌক্তিকতার কথা বলেছেন, এইটা মোটেও যৌক্তিক না, এটা হতেই পারে না। দেশের 40 থেকে 50% মানুষকে বঞ্চিত করে নির্বাচন থেকে সরিয়ে রেখে এটা কোনোভাবেই গ্রহণযোগ্য নির্বাচন হতে পারে না। এটা দেশেও না, দেশের বাইরেও না। আর ডক্টর প্রফেসর ইউনূসের কোনো এখতিয়ারই নেই এই 40 থেকে 50% মানুষকে নির্বাচন থেকে বঞ্চিত করা, আওয়ামী লীগকে নিষিদ্ধ করা, আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা। হুইজি, আমি যদি সিম্পলি বলি, ডক্টর ইউনূস বাংলাদেশের জন্য ক্যান্সার। একজন মানুষ পুরো দেশটাকে ধ্বংস করে দিচ্ছে, খেয়ে ফেলছে। এই প্রফেসর ইউনূস বাংলাদেশের জন্য কোনো কিছু করেননি, কোনো কিছু বাংলাদেশের জন্য কোনো কিছু করেননি। সোজা কথা, শুধু বাংলাদেশ থেকে হ্যাঁ, নিয়েছে। হ্যাঁ, তিনি তার নিজের জন্য নিয়েছেন কর্মকুফ, চুরি চামারি, তার যারা সব সহকর্মী তাদের ঠকানো, বেতন না দেওয়া, এগুলো কোনো কিছুতেই তিনি পিছিয়ে নেই, এটা সত্য কথা। ইভেন তো কি এই যে নোবেল নোবেল পুরস্কারটা, এটা কি ডক্টর ইউনূসের? আপনার কি মনে আছে? বাজে লোকটা ধুরন্ধর দ্য গ্রেট, মানে কোনো সন্দেহ নেই। আচ্ছা স্বাধীন খসরু ভাই, আপনি কি কখনো ভেবেছিলেন আপনার জীবদ্দশায় এরকম কোনো আহ, দেশ পরিচালককে দেখবেন এত এত অথর, মানে আচ্ছা বয়সের ভার বাদ দিলাম, যে এত বড় অসভ্য বর্বর একটা লোক যে কিনা উড়ে এসে জুড়ে বসে এইভাবে ক্ষমতা দখল করে গণমানুষের উপরে নির্যাতন চালাবে? না, এটা তো ভাবার কোনো কিভাবে ভাববো, স্বপ্নেও ভাবিনি, কল্পনায়ও না, যেটা হতেই পারে না। আমাদের দেশটা কিন্তু সুন্দর, স্বচ্ছ, গোছানো একটা দেশ। আমরা মধ্যম আয়ের দেশে পরিণত হয়েছিলাম। আমাদের দেশের অগ্রযাত্রা অব্যাহত ছিল। হঠাৎ করে উড়ে এসে জুড়ে বসে এই লোকটা ডিপ স্টেট এজেন্ট, আমেরিকার দালাল, সোজা কথা আমি বলবো পাকি বীজ। তার যদি গত 18 মাসের আমরা যদি তার কর্মকাণ্ডটা দেখি, সে বাংলাদেশ ধ্বংসলীলায় মেতে উঠেছে। সে মুক্তিযুদ্ধের, সে আওয়ামী বিরোধী না, সে বঙ্গবন্ধু বিরোধী না, শুধু সে মুক্তিযুদ্ধের যত স্মৃতি আছে সে মুছে ফেলছে, ফেলার চেষ্টা করেছে, করে যাচ্ছে। সে ইতিহাস মুছে ফেলতে চাচ্ছে। সে হচ্ছে সিম্পলি মুক্তিযুদ্ধ বিরোধী, 71 বিরোধী। এইটা সে মেনে নিতে পারছে না। তার পুরো কর্মকাণ্ডে যদি আমরা একটা একটা করে আমরা দেখি, যে সে 71-এর পরাজয় সে মেনে নিতে পারছে না। সে জামাত, জঙ্গি সংগঠন, স্বাধীনতা বিরোধী,
ওদের উপর ভর করে সে কিন্তু ক্ষমতা দখল করেছে জুলাই সন্ত্রাসের মাধ্যমে। জুলাই কিন্তু এটা কোনো আন্দোলন ছিল না, বিপ্লব ছিল না, এটা সন্ত্রাস। সে নিজেই বলেছে মেটিকুলাস ডিজাইনে। মেটিকুলাসলি ডিজাইন। হ্যাঁ, হ্যাঁ, এইটা করেছে সে। করে সে ক্ষমতা দখল করেছে। সে একজন দখলদার এই জামাতকে নিয়ে। এখন তার পুরোপুরি পরিকল্পনা হচ্ছে সে তার যত ধরনের ধুরন্ধর কূট চালাচ্ছে, যত ধরনের মানে যা কিছু করতে পারে, তার মেইন কাজটা হচ্ছে জামাতকে ক্ষমতায় বসানো। এইটা বিএনপি বুঝতে পারছে না। বিএনপি কে মোলা জুড়িয়েছে। বিএনপি কে এক ধরনের আমি বলদ বানিয়ে ফেলেছে। ছাগলের ৩ নম্বর বাচ্চা। বিএনপি কিছুই বুঝতে পারছে না। স্বাধীনতার শক্তিকে সে এই দিকে সরিয়ে রেখে তার ক্ষমতা দিয়ে সে জামাতকে ক্ষমতায় বসানোর তার একমাত্র হচ্ছে প্ল্যান। এইটা মেটিকুলাস ডিজাইন হচ্ছে প্ল্যান 2। জি, স্বাধীন খুশু ভাই, অনেকগুলো ডট একসাথে মিলে যায়। যে পিনাকি ভট্টাচার্য গণজাগরণ মঞ্চের সময় চিৎকার করে জিব্বা বের করে ফেলেছে রাজাকার রাজাকার বলে, জামাতিদের শাস্তি হবে, অসংখ্য ভিডিও ইউটিউবে আপনারা খুঁজলে পাবেন। সেই পিনাকি একদম খুল্লা জামাতের বিভিন্ন নেতা, এমপি পর্যায়ের নেতাদের ছবি, নাম শেয়ার করে তাদের ভোট দেওয়ার কথা বলছেন। এটা যে একদম মেটিকুলাসলি ডিজাইন, এবং আমি বিশ্বাস করি ইউনুস বেঁচে থাকতে যদি তার স্বাভাবিক মৃত্যু হয়, তাহলে এইরকম একটা অসভ্য বর্বর লোককে নিয়ে নোবেল কমিটি পর্যন্ত লজ্জিত হবে। যদিও এটা একটা তাদের নোবেল কমিটির একটা অংশ সেট করা থাকে তাদের প্রভুদের নির্দেশনায় যে কাকে কাকে নোবেল দেওয়া হবে। তো বিশেষ করে যে শান্তি নোবেলটা, এইটা লবিক ছাড়া হয় না, শুধু শান্তি পুরস্কার যেটা ওইটা। শান্তিটা আসলেই শান্তি। তো শান্তির যে অবস্থা, বাংলাদেশে অশান্তির যে আবহ তৈরি করেছে ইউনুস, এটা আসলে আমাদের দীর্ঘদিন ভুগতে হবে। আপনি একজন আমাদের সকলের প্রিয় শিল্পী। আমি বিশেষ করে আমার কৈশোর কেটেছে আপনি, এজাজ ভাই, মানে আপনাদের এজাজ ভাই, ফারুক ভাইয়ের, হুমায়ুন আহমেদের যে সেই সিরিজগুলো, ওরা তিনজন আমাকে এত বেশি আনন্দ দিয়েছে। কৈশোর মনে সে কি অনুভূতি আমি শেষ করতে পারবো না। স্বাধীন খুশু ভাই, কৃতজ্ঞতা জানবেন আমার পক্ষ থেকে। এবং আপনি একজন আমার কাছে খুব প্রিয় শিল্পী হিসেবে একটা জিনিস জানতে চাওয়া, আপনার সহকর্মীদের, আমি জানি যে এটা একটু বিব্রতকর, তবুও আমি একটু জানতেই চাই যে, আমি একটু দেখাই গেল কোথায় ট্যাবটা। এখানে একটা প্রশ্ন তৈরি হয়েছে নির্বাচনকে কেন্দ্র করে। বিএনপির নির্বাচনী প্রচারণায় অনেকেই নেমেছেন। তো সেটা সেই স্বাধীনতা সবার থাকবে। শিল্পী হিসাবে যেমন আপনার একটা নির্দিষ্ট দলকে সমর্থনের অধিকার রয়েছে, তেমনি এখানে কিছু শিল্পীদের দেখতে পাচ্ছি তারা এই পাতানো নির্বাচনে তারা নেমেছেন, এবং শিমুল সহ কয়েকজনকে দেখতে পাচ্ছি বেশ জোর দিয়ে প্রচারণা চালাচ্ছেন। অনেকেই পরিচিত মুখ, তারা বলছেন যে ধানের শীষে ভোট দেওয়ার জন্য। শিমুল খান না, উনি হচ্ছে ববি চৌধুরী, এই যে কথা বলতে দেখছেন যাকে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, ওই ক্লিপস গুলো আমি দেখেছি। শিমুলকে দেখিনি, এটা আমি শাহেদকে দেখেছি। ববি চৌধুরী আমি ওইভাবে ভালো করে ওনাকে চিনি না। রিনা খানকে দেখেছি, আর কাউকেই চিনি না। রিনা খান, আমি সরি, আমি শিমুল না, শিমলা হবে, দুঃখিত। তো শিমলা, নায়িকা শিমলা। জি জি, এরকম অনেকে আছেন। যে আমি শুধু জানতে চাই যে, প্রথমে যেটা বলে রাখলাম যে অধিকার নিশ্চয়ই তাদের আছে, তারা কাকে সমর্থন করবেন এটা তারা প্রচার করবেন, করতেই পারেন। কিন্তু স্বাধীন খুশি ভাই, আমার যেটা জানতে চাওয়া, যে এই যে পাতানো একটি নির্বাচনের প্রচারণায় তারা নেমেছেন, মনে তো হচ্ছে জামাত ভোট চুরি করে ফেলবে। মেটিকুলাসলি ডিজাইন করা রয়েছে নির্বাচন কমিশন থেকে শুরু করে নির্বাচন কর্মকর্তা। পিনাকি দেখলাম হুমকি দিচ্ছে সরকারি কর্মকর্তাদের জন্য জামাতের পক্ষে কাজ করে, না হলে দেখে নেবে পিনাকি ছুইলে 18 ঘা, কি যেন বলে। তো এই 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 অসভ্য লোকটার নাম আমি নিচ্ছি এই আপনি যেখানে আছেন এইরকম একটা শোতে বাধ্য হয়ে। আসলে যারা শয়তান, যারা ভণ্ড, যারা সমাজের ক্ষতি করে, আপনি জানেন তারা কিভাবে উস্কানি দিয়েছে। পিনাকি উস্কানিতে ধানমন্ডির 32 ভাঙা হয়েছে, বিএনপি সেখানে বুলডোজার পাঠিয়েছে, এবং সে সকল স্বীকার করেছে, এবং সেগুলো নিয়ে আন্তর্জাতিকভাবে আমরা ব্যবস্থাও নিচ্ছি খুব শীঘ্রই। কথা হচ্ছে যে এই যে একটা গ্যাং, এই গ্যাংয়ের কাছে তো বিএনপি পরাজিত হয়ে যাবে মনে হচ্ছে। জামাত ক্ষমতায় আসলে এই শিল্পীদের অবস্থা কী হবে? আওয়ামী লীগের তো একটা শক্ত অবস্থান ছিল, আমি মনে করি আওয়ামী লীগের যারা সমর্থক শিল্পীরা রয়েছেন তারা অত্যন্ত মেধাবী এবং যার অবস্থান অনেক শক্ত। কিন্তু এদের কি হবে? বা এরা কি জেনে বুঝে এটা করছে, নাকি কোনো একটা
ফোর্স তাদের উপর করা হচ্ছে, মানে বাধ্য করা হচ্ছে যে নির্বাচনী প্রচারণায় থাকতেই হবে? কি আমার বলবেন? মনে হয় না ফোর্স বাধ্য করা হচ্ছে এদেরকে, যারা এই যে প্রচারণার কাজে লিপ্ত আছে ওরা না বুঝে করছে, না বুঝে করছে। আমি শুরুতেই বলেছি যে বর্তমানে প্রফেসর ইউনুস, জামাত শো এরা একসাথে মেটিকুলাস ডিজাইনে, এটা তাদের ডিজাইন প্ল্যান 2 তে তারা বিএনপি কে বলদ, ছাগলের 3 নম্বর বাচ্চা করে দিয়েছে। কারণ এটা পাতানো নির্বাচন, প্রহসনের নির্বাচন, এইখানে তো একটা বিরোধী দল লাগবে। অন্য শুধু জামাতকে দিয়ে তো আর নির্বাচন করতে পারবে না। যেখানে আওয়ামী লীগ নাই, জাতীয় পার্টি নাই, স্বাধীনতার পক্ষের অনেক দল নাই, এখানে তো আরেকটা বড় একটা দল লাগবে এটা হজম করানোর জন্য, বিশ্বাসযোগ্য গ্রহণযোগ্য করানোর জন্য তাদের প্ল্যানে। এই জন্য বিএনপি কে মাঠে নামিয়েছে, জাস্ট মূলা জুলাচ্ছে, নাথিং এলস। আর এই শিল্পী যারা বিএনপির পক্ষে যারা ইয়ে করছে না, নির্বোধের মতো কাজ করছে। কারণ আমি একটা কথা বলি, এটা আমরা দেখেছি, একটা জাতিকে ধ্বংস করতে হলে কোন নেতাকে মেরে, রাজনীতিবিদকে মেরে ধ্বংস করা যায় না। একটা জাতিকে ধ্বংস করতে হলে তার শিল্প, সংস্কৃতি, তার সাহিত্য, বুদ্ধিজীবী এদেরকে মারতে হয়। যেটা 23 বছর 47-এর পর থেকে 1970-71 পর্যন্ত 23 বছর এই পাকিস্তান চেষ্টা করেছে। আমাদের স্বাধীনতা 16ই ডিসেম্বরের আগে জাস্ট আমরা অলমোস্ট আমরা তো স্বাধীনতা পেয়ে গেছি, আমরা জিতে গেছি। 14ই ডিসেম্বর আমাদের জাতির শ্রেষ্ঠ সন্তানদেরকে ওরা দেখলো যে না আর তো সম্ভব না। শেষ মুহূর্তে ওরা আমাদের জাতির মাথা, বিবেক, শ্রেষ্ঠ সন্তানদেরকে নিয়ে রায়ের বাজারে মেরে ফেললো। তো এগুলার তো প্রমাণ আছে। একটা জাতিকে ধ্বংস করতে হলে এইভাবে অনেক ক্ষুদ্র নৃগোষ্ঠী থেকে জাতি, অনেক ভাষা বিলুপ্ত হয়ে গেছে এইভাবে। এই চেষ্টাটা তাদের ছিল, এই জন্যই 47-এর পরে 52-তে প্রথমেই আমাদের ভাষার উপর তারা আঘাত আনছে, যে উর্দু শুড বি দা স্টেট ল্যাঙ্গুয়েজ অফ পাকিস্তান। আর এইখানে বাংলাদেশের অনেক বাঙালি এখন পর্যন্ত জানে না, সাধারণ বাঙালি জানে না যে জিন্না পাকিস্তান শুধু রাষ্ট্রভাষা উর্দু করতে চেয়েছিল, তা কিন্তু না। আমাদের বাংলা সরেও সরে আর থাকবে না, এইগুলা লেখা হবে ওই আরবি হরফে, উর্দু যেভাবে লেখে। এই যে এই জিনিসটা আবার সাধারণ বাংলাদেশের মানুষ এখনো জানে না, শুধু জানে বাংলা ভাষাকে সরিয়ে উর্দু ভাষা চাচ্ছিল। আমাদের স্বরবর্ণ, ব্যঞ্জন বর্ণ, আমাদের অক্ষরগুলো তারা একই সাথে, কারণ এইটা করতে পারলে প্রথম ধাপ। তারপরে হচ্ছে শিল্প, সংস্কৃতি, সাহিত্য। এইটা করলেই তো আমাদের সাহিত্য শেষ। তো এটা কি পারবে আমাদের রবীন্দ্রনাথ আমাদের থেকে সরিয়ে নিতে পারবে? নজরুল পারবে? লালন পারবে? কারণ আমাদের জীবনধারায়, বাঙালি জীবনধারায় কিন্তু ওনারা এমন ভাবে জড়িয়ে গেছেন। এই আওয়ামী লীগের কথা আমি বলি, আওয়ামী লীগ বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, বাঙালি সংস্কৃতি, শিল্প, সাহিত্য আওয়ামী লীগ ছাড়া কারো কাছে নিরাপদ না। এইটা 2024-এর অগাস্টে এটা প্রমাণ হয়েছে, আগেও প্রমাণিত ছিল, এই 24-এ এটা আবার প্রমাণিত হয়েছে। জি, এটা মোটামুটি নিশ্চিত। আমি আমি দ্বিমত করার কোনো সুযোগ নেই। এখন আপনার কাছে একটা প্রশ্ন। আপনি একজন প্রথিতযশা অভিনেতা হিসাবে আমি এটা নিশ্চিতভাবে বলতে পারি, দর্শকদের সাক্ষী রেখে বলছি, 2026 সালের আজকের এই ফেব্রুয়ারির 10 তারিখে দাঁড়িয়ে আমি বলতে চাই যে এই বাংলাদেশে ইউনুসকে নিয়ে খুব শীঘ্রই সিনেমা হবে। এই বাংলাদেশে ইউনুসকে নিয়ে সিনেমা হবে, যে কত বড় গাদ্দার এবং কত বড় এই দেশ ধ্বংসকারী হিসাবে। খুব শীঘ্রই এটা হবে এবং এটা অবধারিত। তো সেই রকম কোনো সিনেমা হলে আপনি কি ইউনুস চরিত্রে অভিনয় করবেন? এই ঘৃণিত মানুষটার নাম নিতেই তো আমার মানে ইয়ে লাগে, বিবেকে বাধে। এই ইউনুস নামটাও আমাদের যারা মুসলমান, যারা ধর্ম বিশ্বাসী, ইসলাম ধর্মে বিশ্বাস করি, একজন নবীর নাম ছিল। তো এইটা হচ্ছে কি, এই নামটাকেও সে ঘৃণিত করেছে। আমি অভিনয়, হ্যাঁ আমি করব, কারণ আমি কি কারণে করব, আমি চেষ্টা করব তার ঘৃণিত রূপটাকে তুলে ধরার। আমি গতকালকে না পরশু একটা ছোট্ট স্ট্যাটাস দিয়েছি যে আমি হিটলার দেখিনি, মুসলিনি দেখিনি, আমি ইউনুস দেখেছি। এটা আমি মনে প্রাণে বিশ্বাস করি। এই পৃথিবীতে হিটলার মুসলিনির পরে হচ্ছে ইউনুস। আর যদি এই ধরনের পারলে তো, এটা আমার কাছে প্রথম শুনে, আপনার প্রশ্ন প্রথম শুনে মনে হচ্ছে খুবই হাসিবাদ ছিল, যে যদি ফারুকি, এই দালাল ফারুকি যদি সুযোগ পেত
এর মধ্যেই সে ইউনুসকে নিয়ে জাতির পিতা হিসাবে একটা বানাই ফেলতো, যে কত বড় সে দালাল সে। মানে সে মুজিব সিনেমা নিয়ে কি করেছে তিশার, সে কোন আওয়ামী শিল্পী, আওয়ামী বলার দরকার নেই, গণভবন, বঙ্গভবন, যারা স্বাধীনতার পক্ষে বিশ্বাস করে, আওয়ামী লীগকে সমর্থন করে, নট নেসেসারলি আওয়ামী লীগের সদস্য, আওয়ামী রাজনীতি করে তা না, বাট শিল্পীরা বেশি স্বাধীনতার পক্ষের, মুক্তিযুদ্ধের পক্ষের। কারণ বিএনপিতেও যদি আমরা দেখি, হাতে গোনা কয়েকজন লেখক সাংবাদিক, দালাল সাংবাদিক পাবেন, হাতে গোনা। কোন সাহিত্যিক পাবেন না, কোন কবি পাবেন না, কোন শিল্পী পাবেন না, কোন গায়ক গায়িকা পাবেন না, হাতে গোনা ওই দালাল টাইপের কিছু পাবেন। তো জি এই, হ্যাঁ বলেন। জি, সিনেমা সিনেমা হবে এবং ফারুকের, তাহলে তখন ফারুকীকেও একটা ক্যারেক্টার দিতে হবে। ঠিক আছে, নিশ্চয়ই আমরা ইতিহাসে তাদের জায়গা ফারুকীকে রাখবো দেওয়া যাচ্ছে অবশ্যই। খন্দকার মুস্তাক, জি জি জি। গোলাম আজমের নাতি খন্দকার মুস্তাকের পতি পতি না এই ধরনের। এটা মোটামুটি নিশ্চিত ভাই, কেউ যাবে না খালি হাতে, অবশ্যই যার যার প্রাপ্য তাকে বুঝিয়ে দেওয়া হবে। ফারুকের একটা চরিত্র সেই সব সিনেমায় থাকবে, যারা দেখছেন এখন অনেকের হয়তো এটা কল্পনা মনে হতে পারে না। এই বাংলাদেশ থেকে যতটুকু আমরা চিনি, স্বাধীন খসরু ভাই আমার বয়সে অনেক বড়, তিনি আরও অনেক ওয়াইডভাবে বাংলাদেশটাকে দেখেছেন। এগুলো কোনো কিছু অসম্ভব না, এটা হবে, কারণ এই দিকেই যাচ্ছে। এবং ইউনুস যে কি পরিমাণে মির্জাফর, আপনি বলছিলেন 52-এর ভাষা আন্দোলনের কথা, আপনি বলছিলেন ঐতিহাসিক প্রেক্ষাপট, আমাদের বুদ্ধিজীবীদের হত্যা ধ্বংস, অর্থাৎ এই জাতিকে পঙ্গু করে দেওয়ার জন্য যা কিছু করতে হয় পাকিস্তান তাই করেছিল। এখন পাকিস্তানের প্রেতাত্মারা তাই করছে কিনা আমি একটু ডট মেলাতে চাই। আমি একটা পোস্টার দেখাচ্ছি, দেখুন, এখানে বলা হচ্ছে ভারতের বিপক্ষে খেলতে পাকিস্তানকে অনুরোধ বিসিবির। দেখুন, এই আমিনুল ইসলাম বুলবুল এবং এটি সমকালের একটি ফটো কার্ড, খেয়াল করেন ডটগুলো একটু আমি মেলানোর দেখেছি চেষ্টা করি। ফটোকার্ডটা আমি জি, দেখেছি। তাহলে তাহলে মেলে কিনা আপনি একটু স্বাধীন খসরু ভাই বলবেন। আমাদের এই মুহূর্তে প্রায় ফেসবুক ইউটিউব মিলে 2-2.5 হাজার মানুষ দেখছেন, তাদের কাছে অনুরোধ যে এই আলোচনাটা ইন্টারেস্টিং মনে হলে আপনারা আপনাদের বন্ধু আত্মীয়র কাছে শেয়ার করতে পারেন। ক্রিকেটটা খুবই ইম্পর্টেন্ট। দেখেন, শুরুতে, একদম শুরু থেকে ইচ্ছাকৃতভাবে নিজের নাক কেটে অন্যের ধ্বংস যাত্রা বন্ধের চেষ্টা করলো, পায়তারাটা করলো কিভাবে, যে আমরা আইপিএলে যেহেতু মুস্তাফিজকে নিয়ে আবার খেলানো হয়নি, তাই আমরা ওয়ার্ল্ড কাপে খেলবো না। এই যে গোস্বা করা, এবং যথারীতি আইসিসির নিয়ম অনুযায়ী বাংলাদেশকে বাতিল করা হলো। এখন তারা এরপরে পাকিস্তান বলল কি যে আমরাও তাহলে বাংলাদেশের সাথে সাথে খেলবো না, যেহেতু পাকিস্তান আমাদেরকে ছোট ভাই মনে করে, তারা মনে করে বড় ভাই। কোন যোগ্যতায় বড় ভাই মনে করে আমি জানি না, কোনো কিছু দিয়ে বাংলাদেশ থেকে এগিয়ে না, সব কিছু থেকে পিছিয়ে একটা একটা ব্যর্থ রাষ্ট্র। যাই হোক, তারা মনে করে আমাদের এই দেশের দালালরা তাদেরকে বড় ভাই মনে করে, বড় ভাই পাশে আসবে কি শান্তি। তারপরে এখন দেখলাম ভারতের সাথে তারা খেলবে, আইসিসিতেও খেলবে, ওয়ার্ল্ড কাপে খেলবে, ভারতের বিপক্ষে খেলবে, সবই করবে। বাংলাদেশ আবার অনুরোধও করছে, তার মানেটা কোথায়? তার মানেটা কি এই না, বাংলাদেশ ক্রিকেট যদি খেলে তাহলে তো বাংলাদেশের দর্শক বাংলাদেশকেই সমর্থন করবে। যেহেতু বাংলাদেশ খেলছে না, ভারত বিদ্বেষী একটা ধোয়া বাংলাদেশের তোলা হয়েছে, এবং পাকিস্তান ভারতের বিরুদ্ধে খেলছে, তার মানে বাংলাদেশের দর্শক পাকিস্তানের পক্ষ নেবে। তার মানে বিশাল একটা পাকিস্তানের সাপোর্টার পাওয়া যাচ্ছে। ওই যে হামারা প্যারা পাকিস্তান কায়েম করেंगे, হ্যাঁ, हमारा नेता अभी ডক্টর মোহাম্মদ ইউনুস হায়, হাম পাকিস্তান যায়েঙ্গে, খুরমা খেজুর খায়েঙ্গে, ব্যাপারটা কি ওইখানে যাচ্ছে না? ডট মিলছে? আপনি যদি অবশ্যই অবশ্যই অবশ্যই। আমি যদি বুলবুল ভাইয়ের যে ছবিটা আপনি ফটোকার্ড দেখিয়েছেন, এটা আমিও শেয়ার করেছি সমকালের। এই বুলবুল ভাইকে আমি চিনতাম 1999 সাল থেকে, সরাসরি ওনার সাথে আমার পরিচয় ঢাকার থেকে, কিন্তু খেলা নর্থাম্পটন, পাকিস্তানকে যে বিশ্বকাপে হারায়, প্রথম বিশ্বকাপে উনি ক্যাপ্টেন ছিলেন। তারপরে ভারতের বিরুদ্ধে প্রথম টেস্টে উনি সেঞ্চুরিয়ান। উনার সাথে পরে অনেকবার দেখা হয়েছে। উনি চায়না, চীনে ছিলেন, ক্রিকেট ডেভেলপমেন্ট ইয়েতে কাজ করতেন। শেষে উনি অস্ট্রেলিয়াতে কাজ করতেন, ইংল্যান্ডেও কাজ করেছেন। লাস্ট ওয়ার্ল্ড কাপে ওনার সাথে দেখা আমার লর্ডস ক্রিকেট গ্রাউন্ডে, বাংলাদেশ আর যখন খেলছিল পাকিস্তান। উনার প্রতি আমি এত খুশি হয়েছিলাম যখন উনাকে সভাপতি করা হলো, ফারুক আহমেদকে সরিয়ে। আমি জানতাম উনি স্বাধীনতার পক্ষের মানুষ, উনি প্রফেশনাল ক্রিকেটার, উনি আন্তর্জাতিক ভাবে আমাদের অনেক ক্রিকেটারই অবসর নেয়ার পরে জাতীয় ক্রিকেট বোর্ডে অথবা বাংলাদেশের ভেতরে কাজ করছেন, ক্রিকেট উন্নয়নের, ক্রিকেট সংশ্লিষ্ট আছেন। বুলবুল ভাই একমাত্র যে আন্তর্জাতিক অঙ্গনে বুলবুল ভাই কাজ করে যাচ্ছিলেন। অস্ট্রেলিয়ার মতো দেশে, যেই দেশ ক্রিকেটে অনেক এগিয়ে আমাদের থেকে, ইংল্যান্ডে, চায়নাতে, মালয়েশিয়াতে। আমার
এত বেশি ছিল, আশা ছিল, এত খুশি হয়েছিলাম, আনন্দিত হয়েছিলাম, আমি ওনাকে কংগ্রাচুলেটও করেছি যখন ওনাকে আনা হলো। এখন দেখা গেল যে উনি তো জঘন্য মনোভাবাপন্ন একজন মানুষ। এই ৩ কু, আমি এটা এইভাবে বলতে চাই না, ৩ কু আসিফ, ৩ জনেরই বাড়ি কুমিল্লা। আমি কুমিল্লা বিদ্বেষী না। কুমিল্লা যদিও আমাদের সব খুনিদেরকে জন্ম দিয়েছে কুমিল্লা। খন্দকার মুস্তাক, গোলাম আজম, কর্নেল ফারুক, রশিদ, এই আসিফ নজরুল, এই হাত্তাত আব্দুল্লাহ, সজীব ভুইয়া, সবগুলো হচ্ছে কুমিল্লার। যে আমি ওই দিনও একটা লেখা ছোট্ট একটা স্ট্যাটাস দিয়েছি, ইয়া মাহবুব ৬৪টা জেলা আছে, আপনি ভাগ করে দেন না কেন, এক জায়গায় সব খুনি কেন দিয়ে দিচ্ছেন? এই ৩ কু আসিফের প্ররোচনায় আমরা আইপিএল কি? আইপিএল হচ্ছে একটা ফ্র্যাঞ্চাইজ লিগ। এখন আমি মুখ খারাপ করতে চাই না যে কই সিঙ্গাপুর আর কই গাজীপুর, আমি ওইভাবে কথাটা বলে ফেললাম। বিশ্বকাপ কোথায় আর আইপিএল কোথায়? আমি আপনি কি চাইলে কোনো দেশ চাইলে হংকং এর মতো দেশ, কানাডার মতো দেশ, ইটালি, দুবাই, এরা মিলিয়ন মিলিয়ন ডলার খরচ করছে বিশ্বকাপে ঢোকার জন্য, ওরা স্ট্যাটাস পাওয়ার জন্য। ওয়ান ডে, টি-20, যদিও এইবার টি-20তে অনেক টিম দল বাড়ানো হয়েছে। ইটালির মতো দেশ প্রথমবারের মতো খেলছে, নামিবিয়া খেলছে, আমাদের জায়গায় স্কটল্যান্ড এখন যাওয়ার কথা না। এই স্কটল্যান্ড কি কম চেষ্টা করছে? বিশ্বকাপের মতো একটা এটা কি ধরনের নির্বুদ্ধিতা, কি ধরনের ছাগলামি, কি ধরনের দেশ বিরোধী, কি ধরনের ক্রিকেট বিরোধী এই যে সিদ্ধান্ত। আইপিএল এর সাথে বিশ্বকাপে কি কোনো দেশ চাইলে কি খেলতে পারে? আইপিএল তো যে এটা হচ্ছে একটা ফ্র্যাঞ্চাইজি লিগ, এটা হচ্ছে দোকানের মতো, যার ইচ্ছে হলো কিনলো, যার ইচ্ছে হলো বাদ দিল, ইয়ে করলো। এইটার সাথে বিশ্বকাপের কি সম্পর্কটা কি? এইটা একটা কুচাল হয়েছে এই ৩ কু আসিফের সাথে। তখন বিপিএল চলছিল বাংলাদেশে, আমি সিলেটে ম্যাচ গুলো হচ্ছিল, ওখানে রমিজ রাজা, আরো কিছু পাকিস্তানি, রমিজ রাজা আমি অনেক আগের থেকে, আমি ওয়াসিম আকরামের সাথে পার্সোনালি পরিচয়। ওয়াসিম ভাই যখন ওই যে নর্থাম্পটনে ওনার ভাই বলে ডাকি, আই লাইক হিম, হি ইজ এ জেন্টলম্যান। সোহেব আক্তার, আরো কিছু প্লেয়ার আছে, মঈন খান, এরা বেঈমান রিয়েল পাকিস্তানি। এই রমিজ রাজা সবসময় বাংলাদেশ বিদ্বেষী, বাংলাদেশ নিয়ে তার এত নাক সিটকানি সহ্য করতে পারে না, বাংলা ভাষা সহ্য করতে পারে না। এই রমিজ রাজা বাংলাদেশে বসে বিপিএল এর সময় এই চালছে যে পাকিস্তান খেলবে না, পাকিস্তান বাংলাদেশের পক্ষে থাকবে, উস্কাই দিছে। সব উস্কানির মূলে হচ্ছে এই রমিজ রাজা বাংলাদেশে বসে। আর আমাদের ৩ কু আসিফ, সাথে বুলবুল আহমেদ। আপনি কিভাবে, আপনাকে আমি ভাই, বিশ্বকাপের সাথে আইপিএল এর কি? বিশ্বকাপ এটা স্বপ্নেও তো আমরা এর আগে, বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে ১৯৭১ পরে আমরা বিশ্ব মঞ্চে, বিশ্ব ইভেন্টে যত হয়, ক্রিকেট ছাড়া কি আছে আর কিছু? না, শুধু ক্রিকেটই আছে। আমরা বিশ্বের নাম্বার ওয়ান অলরাউন্ডার কি? বাংলাদেশের মানুষ জানে না যে এই যে মাঝখানে তোলা হলো যে ক্রিকেটার বাংলাদেশের ট্যাক্সের জনগণের ট্যাক্সের টাকায় আসে না, গভর্নমেন্ট, এটা আইসিসি থেকে। এই যে আমরা মিলিয়ন মিলিয়ন ডলার বঞ্চিত হলাম, আমাদের ছেলেরা যদি খেলতো, রেকর্ড করতো। আমি না যে আমরা ওয়ার্ল্ড কাপ, এই রাজাকারের বাচ্চারা অনেকে কয়, এটা বাদ দেওয়ার পরে যখন পক্ষে লিখতেছি, হ্যাঁ বাংলাদেশ কয়টা কাপ জিতেছে? বাংলাদেশ তো আন্ডার-19 সাউথ আফ্রিকার মতো দেশে থেকে ওয়ার্ল্ড কাপ জিতেছে না। ইন্ডিয়া পাকিস্তান যে প্রথমেই জিতে গিয়েছিল, পাকিস্তান তো 71 এর আগে আমাদেরকে খেলতেই দিত না। তো এরা রাজাকারের বাচ্চারা এই কথার বিপরীতে তুলে কি, হ্যাঁ এইবার কি দেশের সম্মান বড়, দেশের সম্মান থেকে ক্রিকেট বড় না, আর এইবার বিশ্বকাপ খেললে কি হয়ে যেত? আমি খুব দুশ্চিন্তার মধ্যে ছিলাম, এখনো আছি। কারণ আইসিসির একটা নিয়ম আছে, আপনি নিশ্চয়ই জানেন, বোর্ডের সাথে যদি রাজনৈতিক কোনো রাজনীতিবিদের অথবা সরকারের কোনো সংশ্লিষ্টতা থাকে, এই কারণে যদি সিদ্ধান্ত হয়ে থাকে যে বিশ্বকাপ থেকে বাংলাদেশকে হয়েছে, এটা তো সত্যি হয়েছেই, তাই তো হয়েছে, আইসিসি বাংলাদেশকে নিষিদ্ধ করে দিতে পারে। কারণ এটা তো উপদেষ্টা আসিফ নজরুল,
তার সাথে আরো 2 চেলা, 3 আসিফ, এরাই তো করেছে, এরা তো গভর্নমেন্টের লোক। তো এটাও তো আইসিসির নিয়ম বহির্ভূত কাজ। ভাই আমি কল্পনাও করতে পারি না বিশ্বকাপ আমরা মিস করলাম। এত কত নির্ভীক বুদ্ধি তার সিদ্ধান্ত এটা। And এটা বলার কিছু নেই, ভাবতেই পারি এটা না। খুবই খুবই হতাশাজনক। স্বাধীন খসরু ভাই, একটা জিনিস আমরা নোটিস করি কিনা, একজন ক্রিকেটারের বা আপনি একজন অভিনেতা, আপনি আমৃত্যু অভিনয় করে যেতে পারবেন, কারণ অভিনয়ের জন্য যে সবসময় গাছে উঠতে হয় বা কায়িক পরিশ্রম করতে হয় ব্যাপারটা এরকম না। তো আপনার কেরিয়ার আমৃত্যু। আমরা সৌমিত্র দাকে দেখেছি কলকাতায় একদম বুড়ো থুরথুরি হয়ে, বা অমিতাভ বচ্চনকে দেখতে পাচ্ছি, বাংলাদেশে এরকম অনেক অভিনেতা আছেন। যদিও বাংলাদেশের অভিনেত্রীদের ভণ্ডামি করতে দেখি, বৃদ্ধা হয়ে গেলেই হজ করে মানে হজ করে, ভণ্ডামি হ্যাঁ। শুরু করেন আর কি, সারা জীবন যা করেছেন সেটাকে অপরাধ বলে দেখা মনে করেন। যে জিনিসটা আমরা হুমায়ুন আহমেদের মধ্যে দেখিনি, আরো অসংখ্য কিংবদন্তি রয়েছেন যারা কিনা তার আদর্শ নীতি থেকে সরে যাননি শেষ বয়সে এসে। কিন্তু ক্রিকেটারের ক্যারিয়ার তো ভাই তার শক্তির উপরে নির্ভর করে। সাকিব আল হাসানের শেষ সময় এখন এটা তার জীবনের সবচেয়ে বড় আফসোসের জায়গা যে তিনি তার সময় মানে প্রদীপ নিভে যাচ্ছে, তিনি কিছু করতে পারছেন না, তাকে বাতিল করা হলো শুধুমাত্র তাকে চিন্তা করেন একজন ক্রিকেটারকে খুনের মামলা দেওয়া হলো, তিনি নাকি খুন করেছেন। তো এই যে একটা ভয়ঙ্কর বিষয়, আমি একটু রিলেট করতে চাই। আমি একটা জিনিস, আপনি যেহেতু সিলেটে, আমি এটা একটু এখানে উল্লেখ করতে চাই। ছোটবেলা থেকে সিলেটে বড় হয়েছি, সিলেটি ভাষা আমি পারি, এবং সিলেটের কাছে খুবই কৃতজ্ঞ কয়েকটা কারণে, যে কুটুমকেশ বা গাঁওর বা গোষ্ঠীর মানুষ, এই যে ইউনিটি, যে আমার মানুষ, এটাকে ওন করা। যদি কেউ দেখা গেল যে তার একটা সম্ভাবনা তৈরি হয়েছে একটা চাকরির জন্য, সরকারি চাকরি বা বিদেশে যাওয়ার জন্য, পুরো গ্রাম মিলে তাকে সাহায্য করে। যে আমরা গাঁওর একটা আচ্ছা হে মন্ত্রী হোক, হে চেয়ারম্যান হোক, বা লন্ডন যাইতো নি, আচ্ছা পয়সার দরকার আমরা দিয়ার। তো এই যে একটা ব্যাপার, এই ইউনিটি ঠিক সিলেটের বাইরে আমি জিনিসটা অনুপস্থিতি দেখেছি। যেহেতু আমার বাড়ি হচ্ছে গোপালগঞ্জ বা বরিশালে মায়ের বাড়ি, আমি এটা কম্পেয়ার করতে পেরেছি। এবং পুরো বাংলাদেশে আমি এটা বলবো না সিলেট খুব ভালো, বাংলাদেশে অন্য মানুষ খারাপ, কিন্তু এটা একটা বড় বড় উদাহরণ যে আমি এটা সিলেটের বাইরে দেখতে পাইনি। চট্টগ্রামে কিছুটা আছে, বাইরে গেলে দেখতে পেয়েছি যে নিজের ক্ষতি করা। সাকিব আল হাসান আমাদের 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 একটা সূর্য। সাকিব আল হাসানের জন্য আমাদের বাংলাদেশ অনেককেই চেনেন। সাকিব আল তাকে হাসান আমরা জন্ম করলাম দেয়া যায় না, সাকিব আল হাসান জন্ম যায় না, দেয়া যায় না, সাকিব আল হাসান বানানো যায় না। বানানো যায় না। তো সেই সাকিব আল হাসানকে আমরা বানাতে না পারলে ধ্বংস তো করতে পারি। এই যে দেখেন, শুধুমাত্র রাজনৈতিক ভিন্নতার কারণে তাকে ক্রিকেট থেকে বাতিল করে রাখা হলো। এই জিনিসটা যদি একই কাজ, একটা বিশ্বকাপ খেলতে দেওয়া হয়নি, আগের বার দেশে আসতে দেওয়া হয়নি। সাকিব কিন্তু দুবাই পর্যন্ত চলে আসছিলেন, ওই যে গত বিশ্বকাপ যেটা ছিল, খেলতে দেওয়া হয়নি। তো তার কেরিয়ারে যে পলকযুক্ত হওয়া, বা ধরেন আমাদের লিটন দাস আছেন, আরো অনেক ক্রিকেটার আছেন, তারা তো ধীরে ধীরে বয়স বাড়ছে, তাদের একটা আফসোস এই যে আগামী বিশ্বকাপে তো নাও পেতে পারে, অনেকেই চান্স পাবেন না। তো তার জীবনে এই যে হতাশা, তাহলে ক্রিকেটটা ধ্বংস করার ক্ষেত্রে রাগটা কোথায়? আপনি দেখেন খেয়াল করে, সাকিব আল হাসানের কেরিয়ার ধ্বংস করে দিল বাংলাদেশ, যে বাংলাদেশ সাকিব আল হাসানকে তৈরি করেনি। সাকিবের অনেক জায়গায় মেজাজ খারাপ করে, বাট আমি মনে করি সে ডিজার্ভ করে। বাংলাদেশ তার জন্য কি করেছে? অবশ্যই। সাকিব আমাদের ব্র্যান্ড, সাকিব আমাদের ব্র্যান্ড, সাকিব আমাদের মেসি, ম্যারাডোনা। রাইট। মাশরাফির বাড়ি পুড়িয়ে দেওয়া হলো। এই যে বিষয়টা, এই যে ক্রিকেট ধ্বংস করে তারা কি করবে? কাওয়ালির আয়োজন করবে, এই রাহাত ফাতে আলী খানকে নিয়ে মানে যা কিছু বিনোদন ধ্বংস করা। আসিফ নজরুল তো বলেছে যে এটা হচ্ছে যে একটা পাশের দেশের হেজিমনি, যে এই ক্রিকেট। আসিফ নজরুল একই কথা বলেছে ক্রিকেট বিদ্বেষ নিয়ে, ওই যে টাকলা ফুয়াদ, মানে আমি কারোর টাক নিয়ে কোনো ইয়ে নাই, আমিও টাক মানে কথা বলতে গেলে। তো ব্যাপারটা হয় কি যে ওই যে ব্যারিস্টার ফুয়াদ, একটা অসভ্য বর্বর লোক, সেও কিন্তু ক্রিকেটের বিরুদ্ধে বলেছে। এগুলো কি মেটিকুলাসলি ডিজাইনের অংশ না? বাংলাদেশে যা কিছু অর্জন সেগুলো ধ্বংস করা। তারা বলছে পদ্মা শিশু দরকার নাই, মেট্রো রেল দরকার নাই, মানে মিলে যাচ্ছে কিনা? হ্যাঁ হ্যাঁ, আর এই আসিফ নজরুলের কথা যদি আমি বলি, আসিফ নজরুলের অসংখ্য স্ট্যাটাস আমি আগে দেখেছি এই সাকিবকে নিয়ে। এই আসিফ নজরুলও সাকিবের বিরুদ্ধে, ক্রিকেটের বিরুদ্ধে। আর এইটা হচ্ছে পাকিস্তানি কুচাল, যে বাংলাদেশের ক্রিকেট থাকবে না, যেটা 71-এর আগে বাঙালি প্লেয়াররা খেলতে পারতো না। আমাদের ওই যে শহীদ জুয়েল স্ট্যান্ড আছে মিরপুরে, একজন দুজন চান্স পেত, তাও শহীদ জুয়েল তো শহীদ হয়েছেন মুক্তিযুদ্ধে। আমাদের প্লেয়াররা কিন্তু যত ট্যালেন্টেড হোক, যেহেতু আপনি সিলেটের সাথে মানে পরিচিত, আগে প্রচুর সিলেটের প্লেয়ার ছিলেন বাংলাদেশ ক্রিকেটে। কিন্তু আমি হ্যাঁ, কাপালি, শান্ত তো আমার এলাকার, হাসিবুল হোসেন শান্ত, তারপরে রাজু, তারপরে আরো রিসেন্টলি আরো কয়েকজন আছে।
তাপস বসু এখন আমেরিকা কাজ করছে। তো প্রচুর ক্রিকেট প্লেয়ার, শুভ্রদেব জাতীয় লিগে, আমার এক মামা খেলতেন শুভ্রদেব, একসাথে তারা জাতীয় লিগে খেলেছে ক্রিকেট, কিন্তু এর উপরে যেতে পারতো না। আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশ ছিল না। আর 71-এর আগে তো পাকিস্তান কোনোভাবেই চাইতো না ফুটবলে ক্রিকেটে কোনো বাঙালি আসুক। আমাদেরকে কি বলে ডাকতো? আমাদেরকে ডাকতো বামন। এটা স্বয়ং ইমরান খানের কথা, যে 71-এ যুদ্ধের ঠিক আগ মুহূর্তে বাংলাদেশে একটা ম্যাচ ছিল নিউজিল্যান্ড আর পাকিস্তানের। পাকিস্তান মানে দুই পাকিস্তান, কিন্তু পাকিস্তানি প্লেয়ারই বেশি। হঠাৎ করে রেডিওতে অ্যানাউন্স করা হয়েছে, ম্যাচটা বাতিল করে, যে বামনদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা হয়েছে, পাকিস্তান শেষ। এই যে রাজাকারের বাচ্চারা এই জিনিসটাও বুঝে না, পাকিস্তানিরা আমাদেরকে মুসলমানও মনে করে না, কোন মানুষ হিসাবে দেখে না, বামন বলে ডাকে। কিল অল দিস বামনস, এইভাবে, and go and rape them। এইভাবে 71-এ শুয়োর কা औलाद, মানে শুয়োরের বাচ্চা বলে গালাগালি করেছে আমাদের মুক্তিযোদ্ধাদের। এগুলো তো ওরা তো ইউনূসের প্ল্যানটাই তো পাকিস্তান বানানো। আমি যেটা ক্রিকেট দিয়ে শুরু করেছিলাম স্বাধীন খুশরু ভাই, আপনি একদম মিলিয়ে দেন। দেখেন, ক্রিকেটটা ধ্বংস করা, যা কিছু আমাদের অর্জন ধ্বংস, যা কিছু উন্নয়ন অগ্রগতি, এখন এই যে বাণিজ্য উপদেষ্টা বলছে যে এগুলো অবকাঠামোর কোনো দরকার নেই আমাদের। এই পদ্মা সেতুর জন্য নাকি মানুষের চালের দাম বেড়ে গেছে, 10 টাকা কম হইতো। তো যা কিছু ধ্বংস তারা এটা করবে, এর কারণ হচ্ছে পেয়ারে পাকিস্তান বানানো। এই দেশটাকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করলে পাকিস্তান হাসবে, পাকিস্তানকে হাসানো তাদের দায়িত্ব। এই নির্বাচন ব্যবস্থা, বাংলাদেশের নির্বাচনে অতীতের বলা হয় আওয়ামী লীগের আমলে নির্বাচন হতে দেয়নি, বিরোধী দলকে আনা হয়নি। এটা সত্য কথা না, তারা তো কেউ ব্যান হয় নাই। এমনকি জামাত ইসলামের মতো রাজাকারের দলও ব্যান হয় নাই। তারা নির্বাচন আয় নাই, রাজনৈতিক খেলায় তারা খেলতে পারে না, তাদের ব্যর্থতা। এই যে দৃষ্টান্ত তৈরি করলো, মানে আওয়ামী লীগকে বাদ রেখে, পরবর্তীতে আওয়ামী লীগ এসে আবার সবাইকে বাদ রাখবে, এই যে নজির, বাংলাদেশটাকে যে একটা ব্যর্থ রাষ্ট্র তৈরি করার জন্য যা কিছু করতে হয়, হিংসা, বিদ্বেষ, ঘৃণার চর্চা, যা কিছু করতে হয় চূড়ান্ত। এই নির্বাচন কেন্দ্রিক যদি আপনি একটু বলতেন, আমাদের যারা সাধারণ জনগণ আছেন, ভোট দেওয়ার একটা প্রবণতা, যদি আমি একটু জরিপের কথা বলি, আমি বিভিন্নভাবে জানার চেষ্টা করেছি। প্রিয় দর্শক, আপনারা যারা আছেন, প্রায় বড় একটা সংখ্যার দর্শক আমাদের দেখছেন, যে আপনারা আপনাদের অভিজ্ঞতা জানাবেন। আমি গ্রামগঞ্জে খোঁজ নিয়ে দেখেছি স্বাধীন খুশরু ভাই, যারা আগে বিএনপিতে ভোট দিত তারাও এখন চাইছে জামাতকে ভোট দিতে, কারণ বিএনপি এসেই চাঁদাবাজি করেছে, চুরি বাটপারি এমন কিছু নেই। এটা কিন্তু জামাতের একটা চাল ছিল, যেটা বিএনপি বুঝতে পারেনি। এই ইলেকশনে বিএনপি হারার যথেষ্ট সম্ভাবনা রয়েছে, কারণ এক হচ্ছে যে গরিব দুঃখী মানুষদেরকে টাকা পয়সা দিয়ে, আপনারা দেখেছেন SM শাহরিয়ার টাকা দিচ্ছে। হ্যাঁ, এগুলো ওপেন সিক্রেট। বিকাশে বাড়ি গিয়ে বিকাশ নাম্বার নিচ্ছে, NID কার্ড নাম্বার নিচ্ছে, তারা এই জামাতির এগুলো করছে। এবং ইঞ্জিনিয়ারিং, ইলেকশন ইঞ্জিনিয়ারিং বা ভোট টেম্পারিং এর জন্য তারা আগে ব্যালটে ছাপ দিয়ে সবই করেছে। ভোট দেওয়া আর না দেওয়া একই কথা। এখন মানুষ ভোট দিতে যাবেন কেন, এটাই হচ্ছে একটা কথা। তো তারা কিছু মানুষ উপস্থিত করবে এবং তারা জামাত ক্ষমতা দখল করবে। আমেরিকাও চাইছে জামাত ক্ষমতা দখল করুক, কারণ বাংলাদেশটাকে আফগানিস্তান তাদের বানাতে হবে। এই যে একটা দৃষ্টান্ত হচ্ছে, আমি জানি বাংলাদেশের মানুষ, এই যে আপনারা শুধু নামেই স্বাধীন নন, আপনারা স্বাধীনতায় আপনার ভূমিকা আমি শুরু থেকে দেখছি। আমি তারপরে ওই রাজাকারের বাচ্চা রেজওয়ানার বিষয়টাই আমি জিজ্ঞেস করব। তো আপনারা যে ভূমিকা রাখছেন, আমরা এই বাংলাদেশে অনেক মানুষকে চিনি, যেমন রাজাকারের বাচ্চাদের চিনি, তেমন মুক্তিকামী মানুষকে চিনি। এই বাংলাদেশ কখনো দখল হবে না, কিন্তু বড় একটা সংঘাত হবে। আপনি কথিত নির্বাচনকে কেন্দ্র করে মানুষের সচেতনতার জন্য আপনি কি বলতে চান, কি পরামর্শ আপনার রয়েছে, ভোট দিতে না যাওয়া থেকে শুরু করে যতটুকু? আমি তো ওইভাবে কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব না, আমি ওইভাবে কোনো ক্ষুদ্র আমার জ্ঞান থেকে আমি যেটা ক্ষুদ্র মানুষ হিসাবে যেটা বলি, এটা বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকেও প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আমি কিন্তু উনাকে এখনো প্রধানমন্ত্রী বলি, কারণ সাংবিধানিক ভাবে উনি এখনো প্রধানমন্ত্রী, হ্যাঁ, পদত্যাগ করেন নাই। এই সংবিধান মেনেই কিন্তু এই ইউনূস রাজাকার বাচ্চারাও কিন্তু শপথ নিয়েছে। শপথ নেয়ার পরে আবার সংবিধানের বিরুদ্ধে কথা বলতেছে, তারা সংবিধান চেঞ্জ করতে চাচ্ছে। এনিওয়ে, তো প্রধানমন্ত্রী শেখ হাসিনা আওয়ামী লীগের পক্ষ থেকে অলরেডি বলে দিয়েছেন, এখানে ভোট না ভোটের কোনো কিছু নাই। আমাদের ভোট বর্জন করতে হবে, নির্বাচন বর্জন করতে হবে এখানে। কারণ একটা জিনিস আমি বলি আপনাকে, যেই কারণে আমি প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই কথার সাথে পুরোপুরি একমত, কারণ এখন যদি আমরা মানুষকে উদ্বুদ্ধ করি, মুক্তিকামী মানুষদেরকে বলি যে আপনারা নির্বাচনে যান, গিয়ে না ভোট দেন, তার মানে হচ্ছে আরেক দিক দিয়ে ইউনূসের এই পাতানো নির্বাচনকে, প্রশাসনের নির্বাচনকে আমরা সাপোর্ট করছি। এই যে মানুষের উপস্থিতি বাড়িয়ে দিচ্ছি,
এইটাও কিন্তু আরেকটা ভুল হবে। তো এখানে হানার প্রশ্ন আসেই না, কোনো প্রশ্নই আসে না। আমাদের হচ্ছে নির্বাচন বর্জন করতে হবে। মানুষকে নির্বাচন থেকে নিরুৎসাহিত করতে হবে। যে সারাদিন পৃথিবীর কোন দেশে নির্বাচনের সময় এই ইউকের মতো একটা দেশেও নির্বাচন হয়, অফিস, আদালত, ইউনিভার্সিটি, স্কুল সব খোলা থাকে, কোনো ছুটি থাকে না। সে 3 দিনের ছুটি দিয়ে দিচ্ছে। তো আমি মানুষকে, বাংলাদেশের মানুষকে, বাংলাদেশের পক্ষের মানুষকে, মুক্তিযুদ্ধের পক্ষের মানুষকে আমি অনুরোধ করব, আপনারা ছুটি খাটান, যেহেতু দিয়ে দিছে 3 দিনের ছুটি তার পাতানো নির্বাচনে, আত্মীয় পরিজন যারা আছে তাদেরকে সময় দেন, নির্বাচন বর্জন করুন। পোলিং স্টেশনে যাবেন না, ভোট কেন্দ্রে যাবেন না, ভোট দিতে যাবেন না। এখানে হা না কিচ্ছু না, না দিতেও গেলেও কিন্তু আপনি বাংলাদেশের বিরোধী কাজ করছেন। আমার সোজা কথা হচ্ছে এইটা, নির্বাচন না, যেখানে নৌকা নাই সেখানে কোনো ভোট নাই। কারণ দেশের 40 থেকে 50% মানুষ এই নৌকার সমর্থক। তো ইউনূসের কোন এখতিয়ারে এই সে নির্বাচন থেকে নৌকাকে সরিয়ে রাখছে? ব্যালট পেপারে নৌকা নাই কেন? ইউনূস তার মেটিকুলাস ডিজাইনে এইটাও যদি বলতো যে মিথ্যা মামলা দিয়ে আসামি বানিয়ে সে জেলে রেখেছে, যাদের এইটা যদি বলতো যে যাদের বিরুদ্ধে মামলা আছে, যদিও এগুলা মিথ্যা মামলা, যদি বলতো যাদের বিরুদ্ধে মামলা আছে, বিচারাধীন আছে যারা, তারা অংশগ্রহণ করতে পারবে না নির্বাচনে, কিন্তু আওয়ামী লীগ থাকবে, যাদের বিরুদ্ধে মামলা নাই তারা নির্বাচন করবে, তাহলেও আমি মেনে নিতাম। যেটা তার মেটিকুলাস ডিজাইনে করছে, আওয়ামী লীগ তো নির্বাচনে আছে, লোকজনকে বলতাম যান আপনি আওয়ামী লীগের হোক নতুন, যেই হোক আওয়ামী লীগের প্রতিনিধিকে আপনি ভোট দেন। তো এই নির্বাচন, এটা তো প্রহসনের পাতানো নির্বাচন, এইখানে অলরেডি ভোট টোট হয়ে গেছে, সবকিছু শেষ, জামাতকে করবে। তা আমার যতটুকু ধারণা সে একটা জাতীয় সরকার গঠন করবে, জামাত, বিএনপি আর ওই চিলড্রেন্স পার্টি, শিবির যেগুলা ছাত্রলীগে ছিল, ওদের কয়েকটা থাকবে, এই চিলড্রেন্স পার্টির, এইগুলা দিয়ে একটা জাতীয় সরকার করবে। ম্যাক্সিমাম আমার দৃষ্টিতে, আমার ধারণা, ওরা 6 মাস বাংলাদেশে থাকবে। বাংলাদেশে বড় ধরনের একটা বিশৃঙ্খলা, অরাজকতা তৈরি হবে এই 6 মাসের মধ্যে, লক্ষ লক্ষ মানুষের প্রাণহানি হবে, যেটা চাই না। আবার মানে থাকতে পারবে না ওরা, কিন্তু ইউনূস এর আগে তার সবকিছু গুছিয়ে সে পালাবে। এই আসিফ নজরুলও দেখছি অলরেডি আজকে সে চিকিৎসার জন্য নাকি সিঙ্গাপুর যাচ্ছে। তারপরে উপদেষ্টা তো বলি না, উপদেষ্টা এই ফারুকি শো, এরা অলরেডি ডিপ্লোম্যাটিক পাসপোর্ট জমা দিয়ে, লাল পাসপোর্ট জমা দিয়ে সবুজ পাসপোর্ট করে নিয়েছে। এরা প্রত্যেকেই পালানোর চেষ্টা করছে। এই রিজওয়ানা বলছিল যে না, আমি বাংলাদেশেই, আমি আমার মৃত্যু আমি চাই, আজীবন বাংলাদেশে থাকবো, সেও করে ফেলেছে। জি, এই মেটিকুলাস ডিজাইনের অংশ হিসেবে তারা এই কাজগুলো করছে, এবং তারা যে খুব একটা সফল হচ্ছে তা কিন্তু নাহিদের ব্যাপারটা আমরা জানতে পারছি যে তার কম্বোডিয়া, সম্ভবত কম্বোডিয়ার পাসপোর্ট, কম্বোডিয়া না, এটা হচ্ছে ডোমিনিকান, সরি, ইয়েস ইয়েস। তো তারা এই যে জিনিসগুলো করছে এবং সেগুলো নিয়ে রিটও হচ্ছে যে না, এরকম একটা ঘটনা ঘটানো হচ্ছে, ধরা পড়ছে, অর্থাৎ এই ধরা পড়া তো অনিবার্য। তো এই বিষয়গুলো আমরা দেখবো সামনে, কিন্তু আপনি যদি আমাদেরকে একটু আলোকিত করতেন, যারা অভিনয় শিল্পী রয়েছেন তাদের মধ্যে আমি একটা বড় সংখ্যার মানুষদেরকে চিনি, কথা হয়, বুঝতে পারি, দমবন্ধকর একটা পরিস্থিতির মধ্যে রয়েছেন। নতুন কোনো শো নাই, ভালো নাটক হচ্ছে না, সিনেমা হচ্ছে না, যেই সিনেমাগুলো নির্মাণাধীন ছিল সেগুলো বন্ধ হয়ে যাচ্ছে, প্রডিউসার টাকা দিতে ভয় পাচ্ছে, সিনেমা হলগুলো বন্ধ হচ্ছে, বুঝতেই পারছেন নারীদের যেভাবে বস্তাবন্দি করে রাখা হচ্ছে। বাংলাদেশের মানুষ ধর্মে থাকবেন, গানে থাকবেন, বিনোদনে থাকবেন, সব দিকে থাকবেন। এই যে একটা শান্তিপ্রিয় মানুষ যারা কিনা বিনোদনে থাকবে, সংস্কৃতিতে থাকবে, তাদেরকে আফগানিস্তান বানানোর যে চেষ্টাটা করছে, সেই চেষ্টার সাথে সাংঘর্ষিক কিন্তু আবার দেখেন স্বাধীন খসরু ভাই, আপনি একটা সংস্কৃতির সাথে যুক্ত একজন মুক্ত মনের মানুষ হিসেবে আমি এই প্রশ্নটা করি। ইউনূসের ক্যাবিনেটের 80% লোক কিন্তু নিধার্মিক, শুধু না নিধার্মিক না, ইসলাম বিদ্বেষী, মানে এবং মুনাফিক। দেখেন আমি নিজে ব্যক্তিগতভাবে নিজে 4-5 জনকে চিনি, যে ডক্টর শামীম মুর্শেদ, কুমার মুর্শেদের বোন, আমার ফ্রেন্ড এইখানে, উনি হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় খান সরওয়ার মুর্শিদের মেয়ে, একজন প্রতারক মহিলা, সে একজন প্রতারক।
আপনি আপনি এদের এদের চরিত্র নাম ধরে ধরে বলতে পারেন। আমি যতদূর জানি আমি একটু বলার চেষ্টা আচ্ছা, করি। আপনি দেখেন, নির্ধারিক আপনি বললেন ইউনূসের ধর্মটা কি? আপনি আমার বলেন তো। মানে নাস্তিক, মানে আমি এই পার্থক্যটা করি যে একজন ইউনূস মানুষ যখন প্রথম যখন বিয়ে করে, প্রথম যখন বিয়ে খ্রিস্টান, করে সে খ্রিস্টান হয়েছিল। খ্রিস্টান হয়ে বিয়ে করে যখন বিচ্ছেদ হয়ে যায়, চিটঙ্গে আইসা আফরোজা না কি যেন নামে একজনকে বিয়ে করে, তখন কিন্তু ওই খ্রিস্টান থেকে আবার ধর্মান্তরিত হয় নাই। ওই খ্রিস্টান না থেকেই যে বিয়ে করেছে। আমরা এরকম প্রমাণ তারপরে পাই নাই তার যে পাসপোর্ট, ধর্মান্তরিত হয়েছে। হ্যাঁ, পাসপোর্টটাও তার বাংলাদেশী না। সে ওই খ্রিস্টান হয়েছিল ধর্মান্তরিত হয়ে মুসলমান থেকে, ওই খ্রিস্টান হিসাবেই সে ইয়ে করেছে। সে এখন লোক দেখানোর জন্য মাথায় একটা টুপি দেয়, নামাজে যায়, দেখা ঈদের নামাজে। সে তো মানে 100% নাস্তিক মানুষ, ধর্মবিশ্বাসী মানুষ জি, না সে। এই আর যে তার একটা বিষয়। উপদেষ্টা যারা যেটা বললেন, উপদেষ্টা যারা বললেন, এরা কি বলবো, এরা তো মানুষই না। জি, ইন্টারেস্টিং ব্যাপার এখানে যে একজন মানুষ প্রকাশ্য যদি ধর্মহীন হয়, সে কোনো ধার্মিকের জন্য অনিরাপদ না, সে নিরাপদ। না কিন্তু না, দেখেন, অবশ্যই না, পিনাকি অবশ্যই ভট্টাচার্য না। পিনাকি ভট্টাচার্য ঘোষণা দিয়ে নাস্তিক ছিলেন, কিন্তু এখন তিনি কি করছেন দেখেন, খেয়াল করে যে তিনি কিন্তু এখন ধর্ম প্রচার করছেন, অথচ তিনি কিন্তু নাস্তিক। তিনি একটা ভেগ ধরেছেন, অর্থাৎ মুনাফিক। ডক্টর মোহাম্মদ ইউনুস একজন নাস্তিক, মদ পান করেন, যা যা মানে ইসলাম ধর্মে থাকলে যা যা করা যায় না সেগুলো তিনি করেন। এবং তার মেয়ের অবস্থা দেখেন, তিনি অপেরা সঙ্গীত শিল্পী, ভালো মানে বাংলাদেশে নারীদেরকে বস্তাবন্দি করছে, ওদিকে তার মেয়ের ক্লিভেজ ছাড়া ছবি খুব কম আছে। ক্লিভেজ তো খারাপ না, কিন্তু না না, কিন্তু কিন্তু ইসলামের দৃষ্টিকোণ থেকে এটা খারাপ, মানে বাংলাদেশের এই জামাত ইসলামের অন্তত পক্ষে চোখে। তো পুরোপুরি সাংঘর্ষিক। আসিফ নজরুল এই থেকে শুরু করে ইউনুসের ক্যাবিনেটে এই যে সৈয়দা রিজওয়ানা থেকে শুরু করে আপনি অনেকগুলো নাম বলবেন, 80% নাস্তিক, কিন্তু তারা আবার একই থাকে মুনাফিক। এরা বলে না যে আমরা নাস্তিক, আমরা যে ধর্মহীন এটা বলে না। হ্যাঁ, তো ওই যে এই মানুষকে এই মানুষকে ইয়ে করার জন্য, মানুষ বিভ্রান্ত করার প্রতারণা, জন্য, মানুষের বিভ্রান্ত করার জি, জন্য। এই যে আলী রিয়াজ, মানে তার সাথে মদ খায় নাই এমন মানুষ খুব কম আছে, এবং মোহাম্মদ রে গালাগালি, নবীকে গালাগালি করার, সে মদ খায় কি পরিমাণ গালাগালি করে, এই পরিমাণ ভাই আমি গালাগালি কোনো বলি, নাস্তিকও করে এই নাই। ভাই আমি বলি, আলী রিয়াজ, আমি তারে আলী রিয়াজ ডাকি না, আলু রিয়াজ ডাকি। আলু ডাকার কথা মানে হচ্ছে যে আলুর দোষ একটা কথা আছে না, যে বলে যে আলুর দোষ, যে বদমাইশ টাইপের ইয়ে থাকে না, মেয়ে দেখলেই তার শিরশির করে উঠে গা, ছেলে দেখলেও শিরশির ইয়ে হয়ে যায়, যেটা ইউনুসের চিটঙ্গের মানে ইয়ে দেলু ব্যাপারীর ছেলে। এই আলু রিয়াজ যখন লন্ডনে ছিল, বিবিসিরই একজন কর্মকর্তা, আমি নাম নেব না, আমরা একসাথে নাটক করতাম, বিবিসির একজন সংবাদ পাঠিকা। হুম। সে এই যে অতন্দ্রানু রিপা যে প্রেগনেন্ট করে ওর এবর্শন করানো হইলো, পরে মেয়েটা যখন সোশ্যাল যোগাযোগ মাধ্যমে বিবৃতি দিয়ে দিল, তখন কিন্তু তাকে অ্যারেস্ট করে, কিছুদিন আগে আমি খবর নিয়েছি, এই মেয়েটা এখন জেলে আছে বিনা বিচারে। সে আলু রিয়াজ কিন্তু সে অস্বীকার করেছে যে এই মেয়েরে চিনে না, কিন্তু সাথে সাথে ওকে অ্যারেস্ট করে গ্রেফতার করিয়ে আচ্ছা, জেলে গ্রেপ্তার করিয়ে ঢুকিয়ে ফেলেছে। রেখেছে। হ্যাঁ, জেলে আছে এখনো। ওই দিনই করছে, যেই দিনই বিবৃতি আছে, সে অস্বীকার করছে। প্রেস উইং এ ডক্টর ইউনূসের প্রেস উইং থেকে বলা হয়েছে না, আলী রিয়াজ এটা করেন নাই, আলী রিয়াজ অস্বীকার করেছেন, ছিলেন না, কিন্তু একই সাথে তাকে গ্রেফতার করে সে এখন পর্যন্ত জেলে আছে। এই আলু রিয়াজ যখন লন্ডনে ছিল, ভয়েস অফ আমেরিকাতে ওয়াশিংটন যাওয়ার আগে বিবিসিতে ছিল, বিবিসিরই একজন তার সহকর্মী, উনি গত বছর মারা গেছে, আমি নাম নিচ্ছি না, লন্ডনের সবাই জানে। এই মহিলাকেও প্রেগনেন্ট করে এবর্শন বিয়ের কথা প্রলোভন দেখিয়ে শেষে ওই মহিলা কেয়ার রুমে ছিলেন, উনি মানসিকভাবে বিপর্যস্ত হয়ে যান এই আলু রিয়াজের কারণে। এই আলু মানে রিয়াজের ঢাকা ইউনিভার্সিটির অন্য ছাত্রী আছে, রাজশাহী ইউনিভার্সিটি আছে, 2016, 2018। অতদ্রানু তো পরে আমি 5-6 জনের নাম এই আলু রিয়াজের ইয়ে বলতে পারবো। লন্ডনে একজন ভাই, মারা আমি তো গেছে গত জানতামই বছর। না এই ভদ্রমহিলা অ্যারেস্ট হয়েছেন। আমি একটু দেখাই দর্শকদের তাহলে। ভাই থ্যাংক ইউ স্বাধীন খুশু ভাই, আমার এটা আমি একদমই জানতাম না যে তাকে অ্যারেস্ট, এত বড় খারাপ। মানে আমি জানতাম এরা খারাপ, কিন্তু এত বড় খারাপ এটা তো জানতাম না। আমি একটু দেখি তো এই নারী কি কথা অভিযোগ করেছিলেন। বলতেন, শুনতে ভালোই লাগতো। আলী রিয়াজ যখন জানতে পারে আমি প্রেগনেন্ট, তখন থেকে আমাকে ইগনোর করতে শুরু করলো। সামাজিক যোগাযোগ মাধ্যমে ফের শুরু হয়েছে অপপ্রচার ও চরিত্র হননের নতুন অধ্যায়। জনৈকা অতন্দ্রানু রিপা নামের এক নারী মঙ্গলবার থেকে প্রধান উপদেষ্টা, এটা 21 টেলিভিশন কিন্তু রিপোর্ট করেছে যে চরিত্র হননের উপায়, একজন নারী তার ভিকটিম হওয়ার, আলী রিয়াজ কার ঘাড়ে কটা মাথা, সে এখন ক্ষমতায়, তার ওস্তাদ ইউনুস ক্ষমতায়, সেখানে যারা একজন লোক অভিযোগ করতেছে চরিত্র হননের জন্য, এটা হইতে পারে। তো সেই নারীকে অ্যারেস্ট করে জেলে বিনা বিচারে। ভাই এটা কি? আচ্ছা, আমার তো আপনি ধারণা একটু ছিল, আমার কুমিল্লার তো কথা ধারণা বলছিলেন ছিল, না? আমার তো একটু ধারণা ছিল, আমি কুমিল্লার, কন্টিনিউয়াস এটা লেখালেখি করছিলাম যে আলী রিয়াজের কোনো কিছু পেলেই যে রিপা কোথায়,
রিপা আমার ধারণা ছিল গুম করে মেরে ফেলেছে। আমি গত সপ্তাহ ওই পুলিশের মাধ্যমেই আমাদের এক্স বড় একজন পুলিশ কর্মকর্তা ইংল্যান্ডে আছেন, বাংলাদেশেও আমার পরিচিত কিছু পুলিশ ভাই আছেন, বন্ধু আছেন। আমি খবরটা নিয়েছি, সে কাশিমপুর জেলে আছে। ওই দিনই তাকে এদিকে অস্বীকার করছে, প্রধান উপদেষ্টার প্রেসিং থেকে অস্বীকার করা হয়েছে, আলী রিয়াজ অস্বীকার করছে যে সে চিনেই না। কিন্তু তাকে ওই সাথে সাথেই পুলিশ দিয়ে গ্রেফতার করে কোর্টে না তুলে কোনো কিছু না করে কাশিমপুর জেলে রাখা হয়েছে, কিন্তু হত্যা এই করা হয়নি, গ্রেপ্তারের এখনো জীবিত। কোনো খবর আমি ইন্টারনেটে দেখতে পাচ্ছি না। তার মানে এইটা পুরোপুরিভাবে গোপন করা হয়েছে, তার গ্রেপ্তারের বিষয়টি ভয়ঙ্কর বিষয়। প্রিয় দর্শক, আপনারা যারা আছেন এই 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 সংক্রান্ত কোনো নথি আপনাদের কাছে থাকলে আমাদেরকে অবশ্যই জানাবেন। আজকের ভিডিওতে একটি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবো, এই প্রথম, যেখানে আপনারা ডিরেক্টলি যোগাযোগ করতে পারবেন। এই ইউনুস গ্যাংয়ের পুরো যা কিছু আপনারা পাবেন সেখানে পাঠিয়ে দিতে পারেন। হোয়াটসঅ্যাপ, সেখানে থাকবে টেলিগ্রাম এবং সিগন্যাল, আপনারা সেখানে নিরাপদভাবে বানাতে পারবেন, তো পাঠাতে পারবেন। এই আলী রিয়াজের বিরুদ্ধে অভিযোগকারিনীর আটকের খবর আমরা জানতেই পারছি না। না, কেউ জানে না, কেউ জানে না। আমি তো মেঘনা আলমের মতো জানতে পারলে কন্টিনিউয়াস বের করার চেষ্টা করছিলাম। আমার ধারণা ছিল, যেটা বললাম, যে ওরা গুম করে হত্যা করে ফেলেছে, রাখবে না ওরে, কারণ এইভাবে অনেক করেছে। পরে জানলাম, রিসেন্টলি জানলাম না, এখনো জীবিত সে আছে, কিন্তু গ্রেফতার করে কোনো কোর্টে তোলা হয় নাই, কোনো কিছু করা হয় নাই, চালান কোনো কিছু না, সোজা কাশিমপুর জেলে। কি ভয়ঙ্কর! প্রিয় দর্শক, আপনারা একটু এই তথ্যটা নেবেন যারা কাশিমপুর এলাকায় আছেন। আপনাদের পরিবারের সদস্য যদি কেউ চাকরি করে থাকেন কাশিমপুর থানায়, মানে কাশিমপুর 3-এ, কাশিমপুর থাকলে কাশিমপুর 3-এ থাকবেন। 3 হচ্ছে নারী জেল। তো 3-এ যদি কেউ চাকরি করে থাকেন, কাশিমপুর 3, কাশিমপুর কারাগারের 4টা ইউনিট, কাশিমপুর 1, কাশিমপুর 2, কাশিমপুর 3, কাশিমপুর 4। 4 হচ্ছে হাই সিকিউরিটি, 1 এবং 2 হচ্ছে জেনারেল, এবং 3 হচ্ছে নারীদের। তো সেই 3-এ আমি কাশিমপুর কারাগার 2-এ ছিলাম অনেকগুলো মাস ডিজিটাল নিরাপত্তা আইনে। তো আলী রিয়াজের বিরুদ্ধে নারী নির্যাতন, আগের ভিডিওতে যা জানা গেল, এই যে নারীর ছবিটি দেখতে পাচ্ছেন, তার নাম রিপা। লন্ডনে আছে, আমেরিকায় আছে, রাজশাহী ইউনিভার্সিটি আছে, ঢাকা ইউনিভার্সিটি আছে। লন্ডনে তো বললাম একজন কেয়ার হোমে থেকে উনি মারা গেছে, উনি মানসিকভাবে বিপর্যস্ত হয়ে যায়। এই আলী রিয়াজ সেম কাহিনী, অতন্দ্র রানু রিপার সাথে যেটা করেছে, বিয়ের প্রলোভন দেখিয়ে লিভ টুগেদার করেছে, বিয়ে করেনি, 2বার প্রেগনেন্ট ওই মহিলা। আমাদেরই সহকর্মী, একসাথে আমরা নাটক করতাম বিবিসি ওয়ার্ল্ড সার্ভিসে উনি ছিলেন যখন আলী রিয়াজ, মানে আলু রিয়াজ লন্ডনে ছিল ওয়াশিংটন যাওয়ার আগে। তারপরের থেকে সে ওয়াশিংটন চলে যায়, বিয়ে টিয়ে করেনি, কিছু করেনি। তারপরের থেকে ওই মহিলা, আপা ডাক্তার, ওনাকে নাম নিচ্ছি না, উনি মানসিকভাবে বিপর্যস্ত হয়ে ধুকে ধুকে কেয়ার হোমে গত বছর মারা গেছে। 2বারে জি জি, এই জিনিসগুলো, এই তথ্যগুলো যারা জানবেন আমাদেরকে একটু জানাবেন প্লিজ। এটা দেশ ও জনতার স্বার্থে আপনারা এই উপকারটা করবেন। এবং আসমা আহমেদ, আমাদের বোন, তিনি বলেছেন যে উপদেষ্টা ফারুকের 24 বিক্রি করে ভেজে বা যে পরিমাণ টাকা কামিয়েছে তা সামগ্রিক হিসাব করা হচ্ছে কি? হ্যাঁ, এই ধরনের লোকরা উপদেষ্টা ফারুকের থেকে শুরু করে আসিফ নজরুল পৃথিবীর যে দেশে যাবে। এখন পৃথিবীটা কিন্তু ছোট। আমাদের মুক্তিযুদ্ধের পক্ষের বন্ধুরা যেভাবে ওয়াশিংটনে, নিউ ইয়র্কে, ব্রিটেনে যেভাবে ডিম মারছে, এই অপদেষ্টারা ক্ষমতা থাকাকালীন সময় তারা বিরোধী দলে থাকলে বা তারা ক্ষমতাচ্যুত হলে জুতা মারবে, এবং তাদের কোন বাড়ি কিনেছে, কোন বেগম পাড়ায় আছে, এগুলো ফারুকিনটা বলে দিতে পারি। তার ভাই থাকে সিডনিতে, সে সিডনিতে অলরেডি বাড়ি কিনে ফেলেছে। জি, সিডনিতে আমাদের বন্ধুরা রয়েছেন, তারা কোন জায়গায় গিয়ে পালায় আমরা দেখবো। গর্তে, হামাসের সন্ত্রাসীদের মতো গর্তে ঢুকলে সেই গর্ত থেকে আইনের বাইরে থাকবে না। এবার হচ্ছে স্বাধীন খসরু ভাই, একটা জিনিস চিন্তা করেন তো আপনি, কুমিল্লার যে বিশ্বাসঘাতকরা রয়েছে, তাদের মুস্তাকদের মতো তাদের কথা বলছিলেন। একটা বড় বিশ্বাসঘাতকের নামটা কিন্তু আমরা এড়িয়ে গেছি, কারণ সে বর্ণচোরা। সে হচ্ছে সাংবাদিক খালেদ মহিউদ্দিন। এই খালেদ মহিউদ্দিন কিন্তু এই আলী রিয়াজকে পপুলার করেছে। আচ্ছা, সেও কি কুমিল্লার? হ্যাঁ, জানতাম না, আনফরচুনেট। আচ্ছা, গোলাম আজম, মুস্তাক, ফারুক, আমাদের কুমিল্লার মানুষদের উপরে কোনো ক্ষোভ নাই। আমি তো পারলে কুমিল্লায় বিয়ে করতে রাজি আছি, অসুবিধা নাই। কুমিল্লা আমার প্রিয় একটা জায়গা, ওই যে মিষ্টি, কুমিল্লার আদি যে মিষ্টান্ন ভান্ডার, অনেকগুলো যদিও হয়ে গেছে। অরিজিনাল থেকে গিয়ে আমি ঢাকা, চিটাগং, আমাদের ওইদিকে থাকলেই আমি ফেনীতে প্রায় যেতাম, আর আসার পথে কুমিল্লা থেকে আমি রসমালাই আর নিয়ে আসতাম। আমার প্রচুর ফ্রেন্ডস, বন্ধু বান্ধব আছে কুমিল্লায়, লন্ডনেও আছে।
আচ্ছা, এখানে একটা কথা বলেছেন, বিয়ের প্রলোভন একটা আজগুবি শব্দ। দেখুন, যারা পরিচিত মুখ তাদের পক্ষ থেকে যখন বিয়ের কাউকে প্রস্তাব দেওয়া হয় যে তুমি আমার সাথে শোও, আমার সাথে সময় কাটাও, আমি তোমাকে বিয়ে করব, তখন অপর দিকের মানুষটি ভাবে যে এত পরিচিত লোক, এত এত জনপ্রিয় লোক, সে কি আর আমার সাথে মিথ্যা বলবে? তো তখন হ্যাঁ, তাও সে আর ওপেনলি, ওই তাও ওপেনলি, ওপেনলি লিভ টুগেদার করছে, সবাই জানছে, হ্যাঁ, কমিউনিটি জানছে। লন্ডনে যখন রাইট, যার কথা বললাম সে যেইভাবে করেছে, কমিউনিটির সবাই জানতো যে দে আর মেরিড, হ্যাঁ, কিন্তু তখনও অফিসিয়াল বিয়েটা করে নাই। করবে 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 করে সে প্রতারণা করে ওয়াশিংটন চলে যায়, ভয়েস অফ আমেরিকাতে চাকরি নিয়ে চলে যায়, জি। বিবিসির থেকে। আহ, তো এখন কি হয় দেখেন, একজন পরিচিত মুখ না হলে যখন এরকম কাউকে বলে যে তোমাকে আমি বিয়ে করবো, চলো আমরা একসাথে ঘুরি, তখন ওই নারীটি হয়তো বলেন যে না, তাহলে তোমার পরিবারকে ইনভলভ করো, মানে অন্ততপক্ষে আনুষ্ঠানিকতা একটা আংটি পড়াও। কিন্তু হুম, হুম। যখন পরিচিত মুখ হয় তখন বিশ্বাস করে নেয়, কারণ তার একটা পরিচিতি আছে, সে আমার সাথে কেন এগুলো করবে, ফাইজলামি কেন হ্যাঁ, করবে, হ্যাঁ, এইরকম হ্যাঁ, একটা হ্যাঁ। ধারণা থেকে মানুষ বিশ্বাসের জায়গা থেকে একটা বন্ধন তৈরি করেন। এবং পরে যখন ওই ব্যক্তির স্বার্থ সিদ্ধ হয়ে যাওয়ার পরে, মানে চেনে না এমন একটা ভাব ধরে, তখন ওই নারীটি মারাত্মকভাবে প্রতারিত হয়। দেখেন, আপনি সম্পর্ক করবেন সেটা বলে কয়ে করা যায় যে আমি এই ধরনের সম্পর্ক চাই, কিন্তু কিন্তু ওই যে প্রলোভন দেখানো এবং পরিচিত মুখ, এখানে আসলে প্রতারিত হওয়ার সম্ভাবনা থাকে। তো সেই জায়গা থেকে আপনাদের এই জিনিসটা বুঝতে হবে যে বিয়ের প্রলোভন বলে যে বিষয়টা, এটা কাজ করে অনেকের ক্ষেত্রে। আলী রিয়াজের মতো একটা বদমাশকে এই খালেদ মহিউদ্দিন, আবার আসিম নজরুলকে, ইউনুস চাকেও কিন্তু খালেদ মহিউদ্দিন একা দাঁড়িয়ে সে কিন্তু তাদের দালালি করে গেছে, তাদেরকে একটা স্টার ক্যারেক্টার হিসেবে পরিচিত করার চেষ্টা করেছে, জ্ঞানী মেধাবী, এটা তৈরি করেছে, প্লট তৈরি করেছে, এটা মেটিকুলাসলি ডিজাইনের অংশ। আপনার এলাকায় যদি দেখেন, এই পোস্টারটি আমার এক বন্ধু বানিয়ে দিয়েছেন, এখানে লেখা আছে অবৈধ সরকারের অবৈধ নির্বাচন, অবৈধ নির্বাচনের জাল ভোট, কেন্দ্র দখল, ভোট কারচুপি, ক্রয় বা বিক্রয় বা ভয়ভীতি দেখিয়ে কেন্দ্রে আনার ভিডিও, ছবি, যা কিছু আপনারা পাবেন এই নিচের নাম্বারে পাঠিয়ে দিন। আমরা সেগুলো ধীরে ধীরে প্রচার করব যাচাই বাছাই করে। নাম্বারটি হচ্ছে 1+1, এটা হচ্ছে কানাডা, ইউএসের কান্ট্রি কোড, এবং 705, এটা হচ্ছে টরন্টো, 7952420, এই নাম্বারে আপনারা, এটাতে সিগন্যাল রয়েছে, টেলিগ্রাম রয়েছে এবং হোয়াটসঅ্যাপ রয়েছে। আপনাদের অবশ্যই পরিচয় গোপন রাখা হবে এবং আপনারা মেসেজ পাঠিয়ে আপনার এন্ড থেকে এটি ডিলিট করে ফেলতে পারেন, যেন আপনার ওই কনভারসেশন কেউ খুঁজে না পায়, আপনি যদি নিরাপত্তার সংকট বোধ করেন। এইটা আপনারা দেখলেন এবং আপনারা এটি নাম্বারটি সেভ করে রাখতে পারেন। এটা শুধুমাত্র নির্বাচনকালীন সময়, এর পরবর্তীতে এই নাম্বারটি আর আপনারা পাবেন না, কারণ আমাদের পক্ষে এতগুলো মেসেজে জবাব দেওয়া সম্ভব না। নির্বাচনকালীন সময়ে ভেবেই রেখেছে যে রাত দিন হয়তো ঘুমাবো না, এটা একটা দুর্যোগ, দুর্যোগে আমাদের থাকা উচিত, জীবনে অনেক ঘুমিয়েছি বা ঘুমাবো। বিষয়টা হচ্ছে স্বাধীন খসরু ভাই, আমরা একদম শেষের দিকে, এই যে মেটিকুলাসলি ডিজাইনের অংশ, এই যে উপদেষ্টারা রয়েছে তাদের পাতানো নির্বাচন, জামাতকে ক্ষমতা আনা, এই পুরো বিষয়টিতে আপনি জনগণের উদ্দেশ্যে যদি বক্তব্য রাখতেন যে আমি একটা ফোন নাম্বার দিলাম, যে কোনো ভিডিও ছবি পেলে যেন আমাদেরকে পাঠান। সোশ্যাল মিডিয়াম এখন অনেক স্ট্রং একটা শক্তি এবং সেই শক্তির উপরে আমরা যেন আস্থা রাখি বা সেটা কার্যকর করি। তো স্বাধীন খসরু ভাই, আপনি যদি আমাদের নাগরিকদের ভোট দিতে যাওয়ার ক্ষেত্রে অনেকে প্রেশার করা হচ্ছে যে যেতেই হবে, না গেলে ভয়ভীতি দেখানো হচ্ছে, যে তো সেখানে একটা পদ্ধতি আমাদের অনেক বিশ্লেষকরা বলেছেন, যাবেন আপনারা ভোট দিতে, যদি একান্ত বাধ্য হন, কারণ আপনার মাথা বিক্রি করবে, তাও যাবেন, গিয়ে ভোটটা দেবেন, হাতে ওই যে রঙও নেবেন, কিন্তু ব্যালটটা ছিঁড়ে তারপরে বক্সে ফেলবেন, যেন ওই ব্যালটটা কাজে লাগাতে না পারে, অথবা দুইটা জায়গায় সিল মারবেন। যদি দুইটা জায়গায় কেউ সিসিটিভি টিভি কিছুই থাকবে না, কেউ আপনার ওটা দেখতে যাবে না, দুই জায়গায় সিল মারতে গিয়ে যদি কেউ প্রশ্ন করে, বলবেন যে আমি তো ভোটটা আসলে জামাতকে দিতে চাইছিলাম কিন্তু ভুলে বিএনপিকে দিয়ে ফেলছি, আগের অভ্যাস, বা বিএনপিকে দিতে গিয়ে যে ভুলে জামাতকে দিয়ে ফেলছি, এটা আগের অভ্যাস। এইভাবে একটা যে দুইটা দিলে যে অপরাধ না, এটা জানতেন না, বা ভুল, এটা আপনার ভুল, আপনার ভোট, আপনাকে বাধ্য করা হলেই কেবল আপনি এই কাজটা করবেন। আর একান্ত বাধ্য না হলে ভোট কেন্দ্রে যাবেন না। যদি পাড়া প্রতিবেশী জিজ্ঞেস করে, বলবেন যে ভয় লাগছে কি না কি হয় এরকম। কিন্তু মনে রাখবেন, জামাতকে যদি ভোট দেন, জামাতকে যদি ভোট দেন, মানে আহ্লাদে আপ্লুত হয়ে যারা দেখছেন তাদের মধ্যে কারো যদি শখ থাকে জামাতকে ভোট দেওয়া কোনো চক্রান্তের অংশ হিসেবে, মনে রাখবেন জামাত এত সহজে ক্ষমতা ছাড়বে না। এই দেশটাকে আফগানিস্তান বানিয়ে তারপর ক্ষমতা ছাড়বে, এই বাংলাদেশটাকে গাজা বানিয়ে তারপরে ক্ষমতা ছাড়বে, বাধ্য হবে। তো 1971 গণহত্যা দেখেন নাই, জামাত ক্ষমতার জন্য কি করতে পারে, 24-এ আমেরিকার কাছে বিক্রি করে দিল এই বাংলাদেশটা হবে ব্যাটল গ্রাউন্ড আমেরিকার। ডিপ স্টেটের চক্রান্ত, এটা বহুদিনের প্লট তারা তৈরি করেছে। ভাই, আমি বাংলাদেশে থাকি না, স্বাধীন খসরু ভাই বাংলাদেশে থাকেন না, মারা যাবেন আপনার মা বোন, আপনি ধর্ষণের শিকার হবেন, আপনি নির্যাতনের শিকার হবেন, আপনি না খেয়ে থাকবেন, আপনি ওই দেশে ভবিষ্যৎ আপনার, আমার
স্বাধীন খুশরুভাইয়ের কিছু না। আমরা মাতৃভূমিতে, আমরা হয়তো জীবনে কখনো কয়েকটা বছর যাব, ঘুরবো, থাকবো। স্বাধীন খুশরুভাই হয়তো অভিনয় করবেন, তার এটা পেশা, ক্যারিয়ার, কিন্তু সেটা আমাদের স্থায়ী ঠিকানা না। ওই ওই উপত্যকায় আপনি থাকবেন, আপনার নিরাপত্তার জন্য এই অনুরোধটুকু। স্বাধীন খুশরুভাই, আপনি যদি আপনার শিল্পসত্তার জায়গা থেকে দাঁড়িয়ে মানুষকে, শিল্পীরা আমরা খুব ভালো করে জানি কয়েক স্টেপ আগে ভবিষ্যৎ দেখতে পারে। অভিনেতা তো আর এমনি এমনি হয় না। এই 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 যে ষষ্ঠ ইন্দ্রিয় ওই পর্যায়ে গেলে পরে মানুষ স্ক্রিনে বা একটা ক্যারেক্টার প্লে করতে পারে। আপনি সেই জায়গা থেকে দেখতে পাচ্ছেন আপনার সামনে আপনার নিজের একটা চরিত্র, অভিনয় করা চরিত্রের মতো দেখতে পাচ্ছেন ইউনুসের কি হবে, এই ক্যাবিনেট কি নিয়ে যাবে, জামাত কি করবে। এই জায়গা থেকে যদি আমাদের একটু দিক নির্দেশনা দিতেন স্বাধীন খুশরুভাই। দিক নির্দেশনা ওইভাবে তো ভাই দিতে পারবো না। তবে আমি যেটা বুঝতে পারছি, আমি যেটা দেখতে পাচ্ছি, যে এটা হয় না কল্পনার থেকে বোঝা যায়, আজ করা যায়। আমি বলবো যে বাংলাদেশ, এই যেটা আমি শুরুতেই বলেছিলাম, যে বাংলাদেশ এখন ক্রান্তিকাল পার করছে। বাংলাদেশের ক্যান্সার হয়েছে, এই ক্যান্সারটা হচ্ছে, ক্যান্সারের নাম হচ্ছে ইউনুস। অপশক্তি গ্রাস করেছে বাংলাদেশকে। নির্বাচনটা করবে, নির্বাচনে জামাতকে যেইভাবে হোক সে চেষ্টা করছে, পুরো সিট সে পাবে না, কিন্তু একটা জাতীয় সরকার সে করবে তার পাতানো নির্বাচন দিয়ে। আমি বাংলাদেশ করবে সরকার 6 মাস, আমি আগেই বলেছি 6 মাস টিকবে না, নৈরাজ্য শুরু হবে, লক্ষ লক্ষ প্রাণহানি হবে, যেটা আমরা কেউ চাই না। বাংলাদেশ আরো পিছিয়ে যাবে। তারপরে আবার একটা জিনিস আছে, এটা মনের সাহস, যে বঙ্গবন্ধুর ওই কথাটাই সব সময় বিশ্বাস করি, ধারণ করি, দাবায় রাখতে পারবে না। বাঙালিকে কেউ কোনোদিন, আমাদেরকে কিন্তু রুল করেছে, পাকিস্তানি বলে কোনো জাতি ছিল না 47-এর আগে। এটা জিন্না তৈরি করেছে, যেইভাবে ইসরায়েল তৈরি করা হয়েছে। বাঙালি জাতি ছিল, 1000 বছরের আমাদের সংস্কৃতি, বাংলা ছিল, আমাদেরকে তৈরি করা হয় নাই। পাকিস্তান বলে কোনো জাতি নাই, কারণ ওখানে পাঞ্জাবি, সিন্ধি ছিল, এরা জিন্না মুসলমানদের জন্য আলাদা একটা করে পাকিস্তান নাম দিয়ে দিল। তো পাকিস্তানি বলে কোনো জাতি নাই। আমরা ছিলাম, আমরা আছি, আমরা থাকবো। বঙ্গবন্ধুর ওই কথাটা বিশ্বাস করি। তাদের যে কোনো জাতি নাই তার প্রমাণ কিন্তু জাতি হয় কি বর্ণমালা দিয়ে। সিলেটিদের নাগরি বর্ণমালা আছে, আমাদের বাংলা বর্ণমালা আছে, পাকিস্তানিতে কোনো বর্ণমালা নাই। ওরা আরবিতে উর্দু লেখে, হিন্দি আরবিতে লেখে, বাংলিশে লেখে এম আই আমি, টি ইউ এম আই টু মি, মানে বাংলিশে লেখার মতো ওরা আরবিতে হিন্দি লেখে। প্লাস যে আমরা সভ্য জাতি, আমাদের নিজস্ব একটা ডায়েরি আছে। পাকিস্তানের কোনো ডায়েরি আছে? পৃথিবীতে 6টা ডায়েরি আছে, এর মধ্যে আমরা একটা। এইটা আবার উপমহাদেশে সবাই করে। আমাদের তো নিজস্বই, আমাদের পয়লা বৈশাখ আছে। পাকিস্তানের কোনো নিউ ইয়ার আছে, পয়লা বৈশাখ আছে, তাদের কোনো আছে? কিচ্ছু নাই। তো এটা পাকিস্তান কোনো জাতি না। তো যেই জিনিসটা হচ্ছে আমাদের, আমরা ক্রান্তিকাল পার করছি, ক্যান্সার হয়েছে আমাদের, চিকিৎসা লাগবে ইউনুস ক্যান্সার। বঙ্গবন্ধুর ওই কথা বারবার বলছি, বিশ্বাস করি, ধারণ করি, কেউ দাবায় রাখতে পারবে না, কেউ কোনোদিন দাবায় রাখতে পারে নাই। বাংলাদেশ আবার ঘুরে দাঁড়াবে। ক্ষতিটা যেটা আমাদের হয়েছে, অনেক প্রাণহানি হয়েছে, হবে। দেশটা, আমাদের অগ্রযাত্রাটা অব্যাহত থাকেনি, থেমে গেছে। দেশ অনেক পিছিয়ে যাবে, কিন্তু আমরা লড়াকু জাতি, আমরা আবার দাঁড়াবো। এই আওয়ামী লীগের নেতৃত্বেই আমরা দাঁড়াবো, এটা আমি মনে প্রাণে বিশ্বাস করি, ইনশাআল্লাহ। আর আমি নির্বাচনের কথা আমি বারবার বলছি, এখানে হা না, আমি আমাদের প্রধানমন্ত্রী এই বাণীটা দিয়েছেন বর্জন করার, এখানে হা নার কোনো বিষয় না। এখন এই পাতানো প্রহসনের নির্বাচনটাও যদি না ভোট দিতে গিয়েও যদি দেখা যায় জনসংখ্যার উপস্থিতি অনেক বেশি হয়ে গেছে, এইটা দিয়ে সে একটা ধামাচাপা দেবে ইউনুস, যে স্বতঃস্ফূর্ত ভাবে এত ভাগ মানুষ নির্বাচনে অংশগ্রহণ করেছে। যেভাবে নৌকা নাই, আওয়ামী লীগ নাই, দেশপ্রেমী, স্বাধীনতার পক্ষের, মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ নাই, প্রতিনিধিত্ব নাই। আমি বলবো, অনুরোধ করব সবাইকে নির্বাচন বর্জন করতে, কেউ ভোট দিতে যাবেন না। কারণ হা না ভোট দিয়ে কোনো লাভ নাই, কারণ ফলাফল তো নির্ধারিত। আপনি হা দিলে যেটা, না দিলে একই জিনিস। এই আলুরিয়াজ বদমাইশ, সে ভাড়াটিয়া চটি লেখক ইউনুসের,
সে নাকি আবার অধ্যাপক। এই ধ্বংসকারী চটি জুলাই সনদ নামে যেটা তারা করেছে, এটা তো দেশ বিরোধী, দেশকে শেষ করা। এইখানে আবার আলেম সমাজও একটা কথা বলেছে, আমাদের সংবিধানে মহান সৃষ্টিকর্তা আল্লাহর ছিল, এইটাও তারা তুলে ফেলেছে। এই যে আরেক জিনিস বলি, এই যে জামাতিরা ইউনূস আসার পরে, হজের পরে পৃথিবীর বৃহত্তম সেকেন্ড মুসলিম জামায়াত হইতো ইজতেমা, বিশ্ব ইজতেমা হচ্ছে না। কারণ হচ্ছে না, জামাতরা বইমেলা হচ্ছে না, হ্যাঁ 21শে বইমেলা হচ্ছে না, আর বিশ্ব ইজতেমা হচ্ছে না, দুই বা সেকেন্ড টাইম। বিশ্ব ইজতেমা কেন হচ্ছে না? কারণ জামাতিরা, এরা তো ওয়াহাবি, এরা তো মুসলমান না, শয়তান। আমি বলি জামাতে শয়তান, ইসলামকে ব্যবহার করছে। যেটা ভাসানীর একটা কথা আছে যে নীল নদের পানি যেমন নীল না, জামাতে ইসলাম না। তারা ইসলামকে ব্যবহার করছে, পুঁজি করে বিভ্রান্ত করছে মানুষকে, ধর্মপ্রাণ মানুষকে। এই সুন্নি তাবলিকি জামাত যারা, শান্তিপ্রিয় মুসলমান যারা, তারা বিশ্ব ইজতেমা করত। হজের পরে মুসলমানদের বৃহৎ দ্বিতীয় সর্ববৃহৎ জামায়াত ছিল বিশ্ব ইজতেমা। এইটা জামাত আগেই চেষ্টা করেছে এটা করার, পণ্ড করা, এটা পারে নাই। মাজারে তারা মারে, তারা পীর আউলিয়া, এই উপমহাদেশে ধর্মকে আনছে। বাংলাদেশের কথাই যদি বলি, শাহজালাল, শাহপরান এই দিল্লিতে, আজমিরে, হ্যাঁ আজমিরে, এই সাধু সন্ন্যাসীরাই কিন্তু, সুফি সাধকরাই কিন্তু এই উপমহাদেশে ইসলাম নিয়ে এসেছিলেন। এইটার বিরুদ্ধে তারা তো মুসলমান না এনিওয়ে। তো আমি বলবো যে আসল কথা হচ্ছে নির্বাচন বর্জন। এটা কোনো নির্বাচন না, দেখি সে কি করে, কয়দিন জামাতকে নিয়ে থাকতে পারে। জামাত টিকতে পারবে না। বাংলাদেশের মানুষ যদি টিকতে পারতো, জামাত মুক্তিযুদ্ধের পর থেকে কোন জায়গায় কোন নির্বাচনে তারা করতে পারে না, জয়লাভ করতে পারেনি। এই বিএনপির সময় নিজামী কি যেন হয়ে শিল্পমন্ত্রী আর হয়েছিল, এরা তো তাদের ওই যে কোয়ালিশন জোটের কারণে হয়েছিল, এককভাবে তারা কিন্তু জিততে পারেনি। এখন সে জিতাবে, ফলাফল নির্ধারিত, হা ভোট দেন আর না ভোট দেন, এটা অলরেডি নির্ধারণ করা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেভাবে আওয়ামী লীগের পক্ষ থেকে বলেছেন, যেখানে নৌকা নাই সেখানে ভোট নাই, পরিষ্কার ভাবে উনি আহ্বান জানিয়েছেন নির্বাচন, এটা নির্বাচন না, এই প্রহসনের নির্বাচন বর্জন করার। এটা আমি সকল ধর্মপ্রাণ বাঙালি মুক্তিযুদ্ধের যত মানুষ, সবাইকে করজোরে আহ্বান জানাবো, অনুরোধ করব, নির্বাচনে যাবেন না। জি, অনেক ধন্যবাদ স্বাধীন খসরু ভাই। আপনার সাথে আড্ডার লোভ আমি সামলাতে, আমরা একদিন সিলেটি একটা আড্ডা দেবো আর কি, মানে সিলেটি দুই সিলেটি, মানে আমি তো জানতাম না গোপালগঞ্জ, আমার শ্বশুর বাড়ি কিন্তু গোপালগঞ্জ। তৈলে তো একেবারে মানে পুরা। আমার শ্বশুর রাজশাহী ইউনিভার্সিটির প্রফেসর ছিলেন, ফারুকুজ্জামান, হিস্ট্রি। গোপালগঞ্জ ওই যে কাজুলিয়া টুঙ্গিপাড়াই বাড়ি। আচ্ছা, আমার হচ্ছে মুকসুদপুর, তাহলে আপনার সাথে একদিন আড্ডা হবে। কাছেই তো, মুকসুদপুর আর কাছাকাছি। জি, এই জন্যই বললাম। জি, স্বাধীন খসরু ভাই, এবং আপনার কাছ থেকে আর একটু বিস্তারিত জানবো, সৈয়দা রেজওয়ানা হাসান, যিনি কিনা একদম প্রমাণিত রাজাকারের বাচ্চা, তার ব্যাপারে আপনি একটা মন্তব্য করেছিলেন, এটা নিয়ে অনেকে বাড়াবাড়ি করেছিল, বাট আমি আপনার ওই ভিডিওটা দেখেছি, আমি ওটার সাথে একমত। অনেকেই বলতে পারেন তাহলে আমি নারী বিদ্বেষী কিনা, না, যেভাবে স্বাধীন খসরু ভাই পোর্ট্রেট করেছেন সেটা তার জায়গা থেকে ঠিক ছিল, প্রেজেন্টেশনের জায়গাটাও ঠিক ছিল, কিন্তু এটা টোনটা একটু অন্যরকম ছিল। কিন্তু এই পরিস্থিতিতে এর চেয়ে ভালো টোন আশা করার কোনো কারণই নেই। এবং এই যে ফটিলা শহীদুল যে ডিপ স্টেটের সাথে যুক্ত, সে আমেরিকার প্রেসক্রিপশনেই গাজা বাঁচানোর একটা নাটক করেছিল, যেভাবে এই যে দেখেন হাদির বিচার চাওয়া হয়, এগুলো একই সুতার গাথা। সেই শহীদুলের নানাও কিন্তু রাজাকার, কুখ্যাত রাজাকার, এবং পাকিস্তানি সেই জিন্না ইয়াহিয়া কর্তৃক নিয়োজিত রাজাকার। তো সেগুলো আমরা জানবো ধীরে ধীরে, এবং 2-4টা কমেন্ট করে পড়ে আমরা শেষ করে দিই এই শোটি। কমেন্ট দুটো আমি একটু স্টার করে রেখেছিলাম। এখানে বলেছেন একজন আনসান নামের, তো তিনি বলছেন, বেজন্মা লিগাররা 2.5 কোটি টাকার বেশি নিয়ে পালাইছস। ভাই, জীবনে অনেক কোটি টাকার নাম শুনছি, 2.5 কোটি জানি না এটা কোন কোটি, কিন্তু আপনাদের যারা ক্ষমতায় ইউনুস আছেন, তারা আওয়ামী লীগের কেউ যদি টাকা পালিয়ে থাকেন, সেটা কত স্পেসিফিক কোনো প্রমাণ এই পর্যন্ত দিতে পারেননি। ভারতের কাছে দেশ বিক্রি করে দেওয়ার কথা বলা হয়েছে, সেটা দিতে পারেননি। 25 লক্ষ ভারতীয় নাগরিক অবৈধভাবে বাংলাদেশে চাকরি করে, তার কোনো প্রমাণ আমরা পাই নাই, শুধু শুনি। ভাই একটু দেখান, আর 2.5 কোটি টাকাটা কি, ওইটা একটু আমাদের একটু জানাইন।
2.5 কোটি টাকা কি, কিন্তু আমরা তো ইউনুসের পাচার করার ইয়েগুলো দেখতে পাচ্ছি, এবং আপনাদের যারা জুলাই জঙ্গি তারা কোন কোন দেশে ফ্ল্যাট বাড়ি গাড়ি কিনছে আমরা কিন্তু জানি। সময়ের অপেক্ষা করছি। এখন নাড়া দিলে মৌমাছি একটা পালাবে, তখন নাড়া দিলে পুরো চাক সহ পাবো। একটু অপেক্ষা করেন, 2.5 কোটির হিসাব আপনাদের দেবো। তারপরে স্বর্ণা রয় বলছেন যে আমরা শেখ মুজিবুর রহমানের সৈনিক, স্বাধীনতার কাণ্ডারি, অসংখ্য ধন্যবাদ। তারপরে আমাদের আরেক বন্ধু কমেন্ট করছেন, না ভোটে গেলে হাতও এমনিতেই জিতে যাবে, মানে ও হ্যাঁ কিসের হা কিসের না, ভোট দিতেই যাবেন না। তো কিসের হা কিসের না, দেশ বিক্রির ষড়যন্ত্র, নৈরাজ্য নির্বাচন মানি না, আমরা সাধারণ মানুষ ভোট দিতে যাব না। দারুণ। বাহ। তারপরে আরাফাত বলেছেন, ভাই তোমরা কি বাংলাদেশে আছো নাকি বাইরে? আমরা বাংলাদেশে নেই, কিন্তু আবার তারেক জিয়ার মতো মেরুদণ্ড ভেঙেও পালাই নাই, কারোর দুই পয়সা লুটপাট করে পালাই নাই। আমরা স্বাধীনতা সার্বভৌমত্বের পক্ষের মানুষ, কথা বলছি যে কারণে চেহারা দেখি। আরাফাত আবার বলছেন, যদি নির্বাচন না হয় তাহলে কি তোমার মুসলমানই 12 তারিখ? না ভাই, আমার মুসলমানই হয়ে গেছে, স্বাধীন খসরু ভাইয়ের মুসলমানই হয়ে গেছে। হয়নি আপনাদের জান্নাতে নিয়ে যাওয়া সেই দাদার পিনাকি ভোটের চার্জার, তার মুসলমানি ব্যাপারটা মানে দায়িত্বটা আচ্ছা, নেন পিনাকির please। এইটা কি জানেন কি? পিনাকির এটা জানেন কি না? সে আবার বিয়ে করেছে মুসলমান। হ্যাঁ, মুসলমান বিয়ে করেছে, সন্তান হয়েছে, তারে বানায় নাই মুসলমান হিন্দু, মানে তার সহকর্মী ডক্টর, তার নামটা নিচ্ছে না, মুসলমান বিয়ে করেছেন, এবং হিন্দু থেকেই মুসলমান বিয়ে করেছেন। দাদার মুসলমানিটা একটু দেন প্লিজ, 12 তারিখ ভোট না হইলে দাদার মুসলমানিটা হোক, এটা এটা আমিও জাতীয় চাই, মনে প্রাণে মুসলমানি। চাই আমরা একসাথে মিলে উৎসব করে দাদার মুসলমানিটা দিয়ে দেই। যদিও দাদা চাইবে না, কারণ তার নাদিয়া যা কিছু বলেছেন তাতে সমস্যা হইতে পারে দাদার, মানে আর কত নিচে নামবেন আর কি। তো যাই হোক, দাদা না চাইলে আপনারা দইরা দাদার একটু ফ্রান্স থেকে ডাকেন। আমরা বিদেশে আছি নাকি কোথায় আছি তার চেয়ে হিসাব করেন। দাদা আর ইলিয়াস ভাইয়া আর পিনাকি দাদা কেন আসে না? তাদের রাষ্ট্র, তাদের ক্ষমতা, তাদের সব। ওই চক্রান্তের একজন শাহেদ আলম যেতে পারে, ওই যে বিশ্ব ফখরুল ইসলামের একটা জামাই আছে না, বেয়াদব, অসভ্য অশ্লীল কথাবার্তা বলে, কি যেন নাম, নামটা আমি বিহারি মনে করতে তার পারছি। পরিবার, ফাহাম। তো এই টাইপের লোকজনরা বাংলাদেশে এসে ঘুরতে পারে, কিন্তু দাদা আর ইলিয়াস আসে না। দাদা আর ইলিয়াসকে আনেন, ঘটা করে মুসলমানি দেন পারলে। অনেকে বলেন ইলিয়াস হচ্ছে দাদার গার্লফ্রেন্ড, আমি জানি না কি। তারা যদি সমকামী হয়ে থাকে তাহলে ইউনূস সরকার তো সমকামিতার বৈধতা দেবে, এটা তাদের জুলাই চার্টারই আছে। হাবর দিলে সমকামিতা এই দেশে বৈধতা হবে, এটা একটা ভালো কাজ। তো আচ্ছা, তখন হাবুদের যদি তারা আরেকটা জিনিস, আরেকটা তথ্য পেলাম, জি একজন আলেমই বলেছেন এলজিবিটির ইয়ে আছে সমর্থন করা, সমকামিতা অবশ্যই। সমর্থন করেছে এই যে জুলাই সনদে। আমি তো জুলাই সনদ বলি না, জুলাই চটি, সমকামিতার পক্ষে। হ্যাঁ, তো এটা যদি বাস্তবায়ন করে, আর ইলিয়াস পিনাকি যদি সত্যি এরকম কোনো রিলেশনশিপে থেকে থাকেন, তাহলে তাদের বিয়ের ব্যবস্থাও করেন। ভারত যেরকম সমকামীদের বিয়ের একটা বৈধতা দিয়েছে, এটা সব সভ্য দেশেই আছে। আপনারা মানে তাদের কষ্টে রাখেন না, তারা অনেক ফ্রাস্ট্রেটেড, তাদের ভিডিও দেখলে বুঝতে পারেন। তো অসংখ্য ধন্যবাদ যারা কমেন্ট করছেন, তাদের কমেন্টগুলো পরবর্তীতে পড়ে নেব। স্বাধীন খসরু ভাই, আবার আপনাকে কৃতজ্ঞতা জানাই। আপনি একজন গুণী শিল্পী, এই দুঃসময়ে যেভাবে ভূমিকা রাখছেন, আপনার কথা ইতিহাস মনে রাখবে। অনেক ধন্যবাদ আপনাকে। এইটা আমাদের কর্তব্য, আমি যেটা মনে করি। আপনি যে কথা বলছেন, আজকে যে আমরা কথা বললাম, এটা কিন্তু ব্যক্তিগত কোনো আড্ডা না, না। এইটা আমরা দেশ নিয়ে, মানুষ নিয়ে, দেশ মাতৃকা নিয়ে। তো এটা আমাদের, আমি বিশ্বাস করি, আমি চাই, মনে প্রাণে আমি চাই যে যে অবস্থানে আছেন, যার যার কর্মস্থল থেকে প্রতিদিন দেশের জন্য, মানুষের জন্য যেইটুকু করা যায় আপনি করেন, দৈনন্দিন কাজকর্মের সাথে। এইটুকুই আমি মনে করি আমি করছি। আমি এটা দায়িত্ববোধ থেকে করছি। আমাকে কেউ, ইভেন এই ধরনের কথা উঠেছে, নিশ্চয়ই আপনি শুনেছেন, যে আমি নাকি পেইড, এই ধরনের। এনি আর কথা বাড়াতে চাচ্ছি না, এইটা আমার দায়িত্ববোধ থেকে করছি। আমি অনুরোধ করব যারা দেখছেন, যারা দেখবেন, আপনার অবস্থান থেকে দেশের জন্য, মানুষের জন্য যদি কিছু করতে পারেন করেন, দেশের ক্ষতি, মানুষের ক্ষতি কইরেন না, অনুরোধ। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ সবাইকে, শুভেচ্ছা। জি, অসংখ্য ধন্যবাদ স্বাধীন খসরু ভাই। তাদের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করে যারা বলে পেইড, আপনার মতো একজন অভিনয় শিল্পীকে কেনার টাকা আওয়ামী লীগের নাই, যেটা বলা হচ্ছে যে তারা টাকা নিয়ে পালাইছে, কোনো প্রমাণ নাই, তাদের নেতাকর্মীরা না খাইয়া থাকে, সেখানে স্বাধীন খসরু ভাই বা যাই হোক, এটা ভাই আরেকটা কথা যেটা আমাকে এখনো শুনতে হয়, বলে পালাইছে। আমি 82 থেকে, আমি তো পরিবারের সাথে এই দেশে আসছি। আমি ঢাকায় গিয়ে নাটক সিনেমা করেছি হুমায়ুন আহমেদের সাথে, অন্য লন্ডন থেকে গিয়ে। তো আমি পালাবো কেন? আমি তো এখানে ছিলাম। আমি ব্রিটিশ নাগরিক, আজকের না, আমি বাংলাদেশেরও নাগরিক, ব্রিটিশও নাগরিক। আমি 82 থেকে, 82 4 অগাস্টের 4 তারিখ থেকে আমি এই দেশে ব্রিটিশ সিটিজেন হিসাবে আছি। তা আমাকে এখনো শুনতে হয় আমি পালিয়ে এসেছি, দেশে নাই কেন? দেশে তো আমি গেছি, গত ফেব্রুয়ারিতেও গিয়ে আমি বিকাশের বিজ্ঞাপন করে আসলাম। এনিওয়ে, মানে
যে আমরা এটা দেখেছি, জন্ম হয়েছেন এক সিলেটও, মানে এক লন্ডনও, আবার তখন আর এক লন্ডনও, মানে সিলেট টু লন্ডন, এটা ওতপ্রোতভাবে জড়িত যারা সিলেটি আছেন তারা জানবেন। এবং পালানোর কথা যারা বলেন তাদের আসলে খুবই দুঃখজনক বিষয়। এবং আপনার সহকর্মী বাংলাদেশে আছেন, এইটুকুও জানে না তারা যে 5ই অগাস্টের পরে আমি নাকি পালিয়ে আসছি। তাদের শুভবুদ্ধির উদয় ঘটুক, তাদের জন্য শুভকামনা করা ছাড়া আর কি বা করতে পারি স্বাধীন কুসুমে আমরা। এবং দালালের চিন্তা দালালের মতো, তারা যেরকম পেইড এরা চিন্তা করে ওইটাই যে, করবে, আমি তো কমেন্ট করার জন্য আমারে 500 টাকা দেয় মাসে, তো স্বাধীন কুসুমে নিশ্চয়ই 1000 টাকা আওয়ামী লীগ দেয় মাসে। তো 1000 টাকা যে এখানে একটা ভালো করে একটা ডিম খাওয়া যায় না, ডিম কারি খাওয়া যায় না, সেটাও জানবে না। এনিওয়ে, তাদের চিন্তা তাদের মতো। অনেক ভালো থাকবেন স্বাধীন কুসুমে, অনেক ধন্যবাদ। আপনিও ভালো থাকবেন, আমরা সবাই যেন ভালো থাকি, সবার মঙ্গল কামনা করি। ধন্যবাদ। জি, ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। জয় বাংলা।